আসসালামু আলাইকুম সবাইকে। কম্প্যাক্ট অর্গানিক সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। কম্প্যাক্ট অর্গানিক সিরিজ এটা হচ্ছে আমার একটা স্পেশাল প্লেলিস্ট, যেই প্লেলিস্টটা তোমাদের জন্য আমি স্পেশালি ডিজাইন করতেছি। এবং আমি প্রথমেই এই প্লেলিস্টের বৈশিষ্ট্যগুলো তোমাকে বলবো যে তুমি এই প্লেলিস্টে ঠিক কি কি পাবা। দেখো, অর্গানিক অনেক ভাইয়াদেরই অনেক রকম প্লেলিস্ট আছে, অনেক ডিটেলস, 100 ঘন্টা 150 ঘন্টা 200 ঘন্টার পর্যন্ত ক্লাস আছে। আমি চেষ্টা করব এই যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টটাই আমি তোমাকে 6-7টা ক্লাসের মাধ্যমে 15 থেকে 20 ঘন্টার ভিতরে টোটাল অর্গানিকের যা যা প্রয়োজন, বেসিক টু অ্যাডভান্স, ইচ অ্যান্ড এভরিথিং কম্প্যাক্ট ওয়েতে দেখিয়ে দিতে। কম্প্যাক্ট ওয়ে কেন বলছি? প্রথম কথা হচ্ছে তোমার বেসিক ডেভেলপমেন্ট করে দিব। 2 নম্বর কথা হচ্ছে ওই জিনিসপত্র ওই অ্যাপ্রোচেই পড়াবো যেই অ্যাপ্রোচে তুমি পরীক্ষাতে কমন পাবা, পরীক্ষাতে যে অ্যাপ্রোচে প্রশ্ন আসে, অর্থাৎ প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ঠিক ওই অ্যাপ্রোচগুলাই তোমাকে সুন্দর মতো গুছিয়ে দেওয়া হবে। সো এই যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টটা খুব ইফেক্টিভ হবে এবং প্রত্যেকটা ক্লাসে আমরা এক একটা টপিকের উপর মাস্টার ক্লাস করব। যেমন ধরো আজকে যে ক্লাসটা, এটা টোটালি সমানুতার উপরে হবে, অর্থাৎ সমানুতা থেকে A to Z যা যা তোমার প্রয়োজন সবই আমি তোমাকে এখানে দেখিয়ে দিব। সো আমরা শুরু করছি সমানুতা দিয়ে, এরপর আমরা আরও একটা গুরুত্বপূর্ণ টপিকে যাব, তারপর আরও একটা গুরুত্বপূর্ণ টপিকে যাব। সো আমাদের এখানে এই যে সিকোয়েন্সটা প্লেলিস্টে সাজানোই হচ্ছে তোমার পরীক্ষার গুরুত্ব অনুসারে, অর্থাৎ তুমি পরীক্ষাতে যে সমস্ত টপিকগুলা, যে সমস্ত জিনিসপত্রগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো তোমার জানা সবচেয়ে বেশি দরকার, সেগুলাকেই আগে নিয়ে এনে তারপরে এই প্লেলিস্টটা সাজানো। জেনারেলি হয় কি, তুমি যদি বইয়ের সিকোয়েন্স অনুযায়ী অল্প 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 করে শিখতে যাও, 1.5 মাস 2 মাস সময় লেগে যায়। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসপত্র শুরু হওয়ার আগেই তোমার অর্গানিক পড়ার মোটিভেশনটা চলে যায়। সো তুমি যে স্টেজেই থাকো না কেন, তুমি যদি এসএসসিতে হালকা পাতলা অর্গানিক শিখে থাকো, কিংবা তুমি অর্গানিক সম্পর্কে তেমন তোমার কোনো আইডিয়া নাই, তুমি যে স্টেজেই থাকো না কেন, তুমি অর্গানিক এই প্লেলিস্টের মাধ্যমে শুরু করো। আমার কথাবার্তা, আমার ক্লাসগুলা একদম হুবহুব এগুলা দেখো, ক্লাস নোট করো, বারবার একই জিনিসপত্রগুলো বোঝার চেষ্টা করো, তুমি অর্গানিকে আর কখনোই প্রবলেম ফেস করবে না। সো চলো আমরা দেরি না করে শুরু করি আমাদের আজকের প্রথম ক্লাস। এবং প্রথম ক্লাস তোমরা টপিক দেখতেই পাচ্ছ, প্রথম ক্লাস হচ্ছে আমাদের সমানুতার উপর, সমানুতার মাস্টার ক্লাস। ঠিক আছে, সমানুতার উপর আমরা প্রথম ক্লাস দেখবো হচ্ছে সমানুতা মাস্টার ক্লাস। এই ক্লাসের ক্লাস নোট আমি একটা ড্রাইভের লিঙ্কে দিয়ে দিব, ইনশাল্লাহ সব ক্লাসগুলোর নোট তুমি এক ড্রাইভের লিঙ্কে পেয়ে যাবা। আর তোমরা যারা আমাদের বিদ্যার্থী এইচএসসিতে নতুন, তোমরা আমাদের বিদ্যার্থী এইচএসসিতে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো চলো আমরা দেরি না করে শুরু করি। তোমাদের সাথে আছি আমি মিল্টন খন্দকার ভাইয়া, আমি হচ্ছে ফাউন্ডার অ্যান্ড সিইও অফ বিদ্যার্থী, এবং আমি হচ্ছে যে বুটেক্সে পড়াশোনা করছি। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমেই আসো, আমরা প্রথমেই যেটা শিখবো সেটা হচ্ছে সমানুতা কাকে বলে। সো প্রথমেই আমাদের প্রথম টপিক হচ্ছে সমানুতা। সো সমানুতা কাকে বলে এটা সম্পর্কে তোমার ধারণা আছে? সমানুতা সম্পর্কে তোমার যেই ধারণা সেটা হচ্ছে এইচএসসির বেসিক থাকার কথা, যে সমানুতা কাকে বলে। সো এই এসএসসির বেসিক থাকার কথা। সো এসএসসির বেসিক এই যে জিনিসটা, এইটাকে ব্যবহার করে আমরা একটু বোঝার চেষ্টা করব। সো সমানুতা জিনিসটা বোঝার জন্য আমাদের দুইটা ওয়ার্ড আলাদা করে জানতে হবে। একটা হচ্ছে আণবিক সংকেত আর একটা হচ্ছে গাঠনিক সংকেত। কি বললাম? একটা হচ্ছে আণবিক সংকেত, আরেকটা হচ্ছে গাঠনিক সংকেত। এই দুইটা জিনিস না বুঝলে তুমি সমানুতা বুঝবা না। সো আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত দুইটা জিনিস বুঝতে হবে। তো আণবিক সংকেত ব্যাপারটা কি? সাপোজ ধরো তোমার কথা যদি আমি বলি, তুমি এখানে H2 দেখলা, H2 মানে হাইড্রোজেন, হাইড্রোজেনের দুইটা হাইড্রোজেন আছে, এটা হচ্ছে এর আণবিক সংকেত। বাট তোমাকে যদি আমি বলি এর গাঠনিক সংকেত লিখতে, তুমি বলবা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে এইভাবে স্ট্রাকচার তৈরি করে থাকে, অর্থাৎ গঠন হয়। তো এইটা হচ্ছে তার গাঠনিক সংকেত। তাহলে এই জায়গায় আমরা যেটা দেখলাম, একটা দেখলাম আণবিক সংকেত, একটা দেখলাম গাঠনিক সংকেত। সাপোজ ধরো আমি যদি এখানে বলি CH4 মিথেন, মিথেনে একটা কার্বন 4টা হাইড্রোজেন আছে, এটা তার আণবিক সংকেত। কতগুলা অণু আছে সেটা বুঝাই তার আণবিক সংকেত দ্বারা, কিন্তু এই যে মিথেন, এই মিথেনের স্ট্রাকচার তুমি যদি দেখো, তার 4টা হাতে 4টা হাইড্রোজেন এইভাবে আছে, এইটাকে আমরা বলতেছি তার গাঠনিক সংকেত, অর্থাৎ তার গঠন কেমন। তাহলে আণবিক সংকেত দ্বারা কতগুলা অণু আছে সেটা বোঝায়, এইটা বোঝায় আণবিক সংকেত দ্বারা। আর গাঠনিক সংকেত দ্বারা গঠন বোঝায়, গঠন। এখন গঠনের ভিতর অনেক ধরনের গঠন আছে, 2D গঠন আছে, 3D গঠন আছে। 2D 3D মানে কি? মানে 2D স্ট্রাকচার, 2 ডাইমেনশনাল স্ট্রাকচার। 3D স্ট্রাকচার মানে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। সো 2D 3D এই সমস্ত স্ট্রাকচারগুলো আমরা ব্যবহার করে
সামনে বুঝবো। তো আমাদের সমানতা ব্যাপারটার সংজ্ঞাটা এরকম যে যে সকল যৌগের আণবিক সংকেত একই, হ্যাঁ, যে সকল যৌগের, এইভাবে মনে রাখবা এবং এভাবে লেখা শিখবা, যে সকল যৌগের নাম্বার 1, হ্যাঁ, আণবিক সংকেত একই। আণবিক সংকেত একই মানে কি? ওই অণুগুলা একই থাকবে। আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই। সো আণবিক সংকেত একই মানে অণুগুলো একই থাকবে, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে। গাঠনিক সংকেত ভিন্ন হবে। তো খেয়াল করো, গাঠনিক সংকেত এটা যদি ভিন্ন হয় তো একই আণবিক সংকেত কিন্তু গঠন ডিফারেন্ট, একই আণবিক সংকেত কিন্তু গঠন ডিফারেন্ট। তো ডিফারেন্ট গঠনের জন্য তোমার ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য তৈরি হয়। তো শুধুমাত্র গঠন ডিফারেন্ট এরকম না, আরো অনেক কিছু ডিফারেন্ট হতে পারে। আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন। গাঠনিক সংকেত ভিন্ন ছাড়াও আরো অনেক কিছু ভিন্ন হতে পারে। যেমন 3 নম্বর পয়েন্টে আমরা ত্রিমাত্রিক দিকবিন্যাস নিতে পারি। ত্রিমাত্রিক মানে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। শুধু গঠন ভিন্ন না, ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন হতে পারে। ত্রিমাত্রিক দিকবিন্যাস এটাকে বলা হচ্ছে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। দেখো সমানুতাতে তুমি 4টা ওয়ার্ড পাবা, 4টা ওয়ার্ড। টোটাল সমানুতা মাত্র 4টা ওয়ার্ড দিয়ে ব্যাখ্যা করা যায়। সেই 4টা ওয়ার্ড কি? প্রথম ওয়ার্ড হচ্ছে আণবিক সংকেত, 2 নম্বর হচ্ছে গাঠনিক সংকেত, 3 নম্বর ওয়ার্ড হচ্ছে ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং 4 নম্বর ওয়ার্ড হচ্ছে আলোর প্রতি আচরণ। কি? আলোর প্রতি আচরণ। এই 4টা ওয়ার্ড মুখস্থ করতে হবে। আলোর প্রতি আচরণ। তাহলে দেখো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, প্রথম হচ্ছে যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, কিংবা ত্রিমাত্রিক দিকবিন্যাস এইটা ভিন্ন, ঠিক আছে, কিংবা আলোর প্রতি আচরণ এইটা যদি ভিন্ন হয়, এই সব ভিন্নতার কারণে, খেয়াল করো, এই যে সব ধরনের ভিন্নতা দেখলা, এই সব ভিন্নতার কারণে তার ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা দেয়। ভৌত প্লাস রাসায়নিক, কি বলতো? ভৌত প্লাস রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা দেয়। সো ভৌত রাসায়নিক ধর্মের যেই পার্থক্য দেখা দেয়, এই পার্থক্যকে আমরা বলতেছি সমানুতা। সমানুতা কেন বলতেছি? এই যে ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা দিচ্ছে, তাহলে কি যৌগের ভিতরে একটা ডিফারেন্স চলে আসছে। উদাহরণ হিসেবে একটু দেখাই। সাপোজ ধরো তোমার কাছে একটা যৌগ আছে, যৌগটার নাম হচ্ছে CH3 CH2OH। এইটা কি? এটা একটা অ্যালকোহল, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল। OH থাকলে সেটা অ্যালকোহল হয়। OH মানে কি? অ্যালকোহলমূলক। সো দেখো, যেহেতু এখানে 1 কার্বন, এখানে 1 কার্বন, 2 কার্বন, 1 কার্বন হলে মিথ, 2 কার্বন হলে কি? ইথ। তাহলে ইথ থেকে, অ্যালকোহল থেকে অল, তো ইথানল। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানল। সো এই যে ইথানল, এটা হচ্ছে একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এখন এই 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের গাঠনিক যে সংকেত, আণবিক যে সংকেত, এই আণবিক সংকেতের সাথে তুমি যদি এই ওটাকে উল্টায় মাঝখানে নিয়ে চলে আসো, খেয়াল করো, CH3 হবে, তারপরে ও CH3 হবে। কি করছি দেখো, এই CH3-তে একটা হাইড্রোজেন এখানে দিছি, দুইটা ওই সাইডে নিয়ে গেছে, আর অক্সিজেনটাকে এখানে নিয়ে আসছি। তো খেয়াল করো, এখানেও যেই কয়টা কার্বন, এখানেও সেই কয়টা কার্বন, এখানেও যেই কয়টা অক্সিজেন, এখানেও সেই কয়টা অক্সিজেন, এখানে যে কয়টা হাইড্রোজেন, এখানেও সেই কয়টা হাইড্রোজেন, সব সেম আছে। ইচ অ্যান্ড এভরিথিং সেম, কোনো সমস্যা নেই। দেখো সব সেম। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য জাস্ট একটা জিনিসে, সেটা হচ্ছে এর আণবিক সংকেত, এর আণবিক সংকেত সেম, কিন্তু এর যে গাঠনিক সংকেত আর এর যে গাঠনিক সংকেত দুইটা সেম না। গঠন দেখো আলাদা। তো গঠন যদি আলাদা হয়ে যায় তাহলে যৌগ দুইটা তো আর এক না। তাহলে দেখো আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ডিফারেন্ট। তো গাঠনিক সংকেত যখন ডিফারেন্ট হয়ে যাবে তখন এই যৌগ দুইটা আর এক থাকবে না। আর যৌগ দুইটা যদি এক না থাকে তখন তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য তৈরি হবে। এই যে ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য তৈরি হলো, এই ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্যের জন্য আমরা এটাকে বলতেছি, আমরা এখানে কি বলতেছি, যেখানে ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য তৈরি হয়েছে, তাহলে এরা পরস্পরের একজন আরেকজনের সমানু। এইটা খেয়াল করো, এইটা নাম্বার 1 যৌগ, এটা নাম্বার 1 যৌগ, এই নাম্বার 1 যৌগ নাম্বার 2 এর এরা পরস্পরের সমানু। পরস্পরের কি? পরস্পরের সমানু। এবং এদের যেই বৈশিষ্ট্য বা যেইটার জন্য এটা ক্রিয়েট হচ্ছে সেই ধর্মকে বলছে সমানুতা। তাহলে সমানুতা একটা বিশেষ ধর্ম, যৌগগুলা পরস্পরের সমানু। মানে ধরো তুমি এবং আমি, আমরা দুইজন যমজ ভাই, তাহলে আমি তোমার ভাই, তাহলে তুমি আমার ভাই, আমি তোমার ভাই। তোমার আর আমার সম্পর্ককে কি বলবে? ভ্রাতৃত্ব, ভাইয়ের বন্ধন। বুঝবা জিনিসটা? তোমার আমার সম্পর্ককে বলবে হচ্ছে ভ্রাতৃত্ব, ভাইয়ের বন্ধন।
আর আমি তোমার ভাই তুমি আমার ভাই। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এরা পরস্পরের সমানু, বাট এদের যে সম্পর্কটাকে বলা হচ্ছে সমানুতা। এরা পরস্পরের সমানু, বাট এদের সম্পর্কটাকে বলা হচ্ছে সমানুতা। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে সমানুতা কাকে বলে। আরেকবার যদি ওভারভিউ করি, সমানুতা এই জিনিসটা বুঝতে গেলে আমাদের জানা লাগবে আণবিক সংকেত, গাঠনিক সংকেত। আণবিক সংকেত যেটার মানে হচ্ছে অণুগুলা কতগুলো আছে, গাঠনিক সংকেত মানে হচ্ছে তার গঠন কিরকম। অণু এবং গঠন এইটা বোঝার পরে আমরা বললাম যে সমানুতাতে আমাদের 4টা ওয়ার্ড মেইনলি জানা লাগবে। সেটা হচ্ছে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন এবং আলোর প্রতি আচরণ। এখন তুমি বলবা ভাই ত্রিমাত্রিক দিকবিন্যাস, আলোর প্রতি আচরণ, এই কথাগুলো তো ব্যাখ্যা করেননি, সামনেই ব্যাখ্যা করব আস্তে আস্তে। জাস্ট এখন এই 4টা ওয়ার্ড মনে রাখো এবং সমানুতা ক্রিয়েট হবে। আণবিক সংকেত সবসময় একই থাকবে, কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে, ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্নতার কারণে কিংবা আলোর প্রতি ভিন্ন আচরণের কারণে তোমার ভৌত বা রাসায়নিক ধর্মের পার্থক্য তৈরি হবে। সেই ভৌত বা রাসায়নিক ধর্মের পার্থক্যের কারণে আমরা এখানে কি পাবো, সমানুতা পাবো। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার সমানুতার বেসিক। সো আশা করি এই টোটাল ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয় তাহলে কমেন্ট সেকশনে এখনই লিখবা যে ভাইয়া ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে গেছে। সো চলো আমরা সমানুতা ব্যাপারটা বুঝলাম। এবার আসো সমানুতার প্রকার ভেদে যাই। সমানুতার ব্যাপারটা বুঝছি, এবার আমরা প্রকার ভেদে যাব। এবার আমরা কি দেখব, প্রকার ভেদ। সো প্রকার ভেদে যখন আমরা যাব, সমানুতার প্রকার ভেদ। সমানুতা মেইনলি আমাদের 2 প্রকার। সমানুতা মেইনলি আমাদের কয় প্রকার, 2 প্রকার। সো সমানুতাকে আমরা যদি ভাগাভাগি করি তাহলে সমানুতা 2 প্রকার। একটা হচ্ছে গাঠনিক সমানুতা, একটার নাম হচ্ছে কি গাঠনিক সমানুতা। গাঠনিক সমানুতা। সো তুমি বুঝতেই পারছো যে গাঠনিক সমানুতা হচ্ছে গঠনের ভিন্নতার কারণে। আরেকটা হচ্ছে স্টেরিও সমানুতা। স্টেরিও কথাটার মানে হচ্ছে ত্রিমাত্রিক, স্টেরিও সমানুতা। সো গাঠনিক সমানুতা এবং স্টেরিও সমানুতা দুইটা আলাদা আলাদা পার্ট, একটা গাঠনিক আর একটা কি স্টেরিও। এটাও 2টা ওয়ার্ড, যেই ওয়ার্ড 2টা আমাদের মনে রাখতে হবে। এখানে গাঠনিক সমানুতা, এটা দ্বারা বুঝতেই পারছো যে এদের গঠনের ভিন্নতার কারণে যেই সমানুতা সৃষ্টি হচ্ছে, গঠনের ভিন্নতা। সো গঠনের ভিন্নতা ব্যাপারটা কি খেয়াল করো, এদের আণবিক সংকেত সেম হবে। খেয়াল করো, আণবিক সংকেত সেম হবে, আণবিক সংকেত এইটা হবে কি, এটা হবে সেম, কিন্তু এখানে গঠনের ভিন্নতা মানে গাঠনিক সংকেত ডিফারেন্স হবে। গাঠনিক সংকেত এটা কি হবে, এটা হবে ভিন্ন। তো গাঠনিক সংকেত যদি ভিন্ন হয় এবং আণবিক সংকেত যদি সেম হয়, তাহলে আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে যেই সমানুতাটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলতেছি গাঠনিক সমানুতা। গাঠনিক সমানুতা। এবার স্টেরিও সমানুতার ভিতরে স্টেরিও 2টা জিনিসকে ডিফাইন করে, মাথায় রাখবো, স্টেরিও 2টা জিনিসকে ডিফাইন করে। নাম্বার ওয়ান 3D স্ট্রাকচার, নাম্বার 2 আলো বা লাইট। এখন বলবা ভাই এই 3D স্ট্রাকচার, আলো, লাইট এগুলো কেন আসতেছে? খেয়াল করো, তুমি এবং তোমার ভাই, তোমরা 2জন মানুষ, তোমাদের শরীরের গঠন কাঠামো কি সেম না? তাহলে তোমাদের 3D স্ট্রাকচার আলাদা। এবার বলো তো, এমন হতে পারে কিনা যে তুমি একটু বেশি লাইটে থাকতে পছন্দ করো, তোমার ভাই একটু কম লাইটে থাকতে পছন্দ করে, একই রুমে তোমরা 2জন থাকো এবং দেখা যায় কি রাত্রেবেলা তোমার ভাই বলে যে একটা লাইট কম হোক, তুমি বলো যে একটা লাইট বেশি হোক। তো ব্যাপার হচ্ছে যে লাইট এমন একটা জিনিস যেটার অ্যাবজর্বেন্সি, যেটা সহনশীলতা এক একটা যৌগের এক এক রকম, এক একটা মানুষের এক এক রকম, এক একটা জিনিসের এক এক রকম। সো এই যে অ্যাবজর্বেন্সি বা সহনশীলতা, এইটার উপর ডিপেন্ড করে আমরা এখানে লাইটের একটা ফিনোমেনা নিয়ে আসছি এবং সেই ফিনোমেনা আমাদের সমানুতা দেখায়। তো আমাদের যখনই স্টেরিও সমানুতা কথাটা আসবে তখন 2টা ফিনোমেনা আসবে, একটা হচ্ছে 3D স্ট্রাকচার, একটা হচ্ছে কি বলতো আলো। সো 3D স্ট্রাকচার এবং আলো এটার উপর ডিপেন্ড করে আমরা স্টেরিও সমানুতা দেখবো। সো স্টেরিও সমানুতার ক্ষেত্রে এখানে আমাদের সেম কি থাকবে, এখানে আমাদের স্টেরিও সমানুতার ক্ষেত্রে আণবিক সংকেত সেম থাকবে, গাঠনিক সেম থাকবে। গাঠনিক সেম থাকলেও এর 3D হবে কি ভিন্ন, আলোর প্রতি ভিন্ন আচরণ করবে, সো এইগুলা যদি হয়, এই 2টা কিন্তু সেম, এই 2টা সেম। সো এই 2গুলা যদি হয় তখন আমরা এই সমানুতাকে বলবো হচ্ছে স্টেরিও সমানুতা। তো স্টেরিও সমানুতা নিয়ে আমরা সামনে একদম ডিটেল ব্যাখ্যা করবো, এখন ওর দিকে যাচ্ছি না, আমরা এখন আপাতত গাঠনিক সমানুতাতেই যাব। সো গাঠনিক সমানুতার এই যে পার্টটা আমরা দেখতেছি, এই পার্টটাকে আমরা কি বলতেছি, গাঠনিক সমানুতা। তাহলে সমানুতার প্রকার ভেদে আমরা 2 প্রকার পাচ্ছি, একটা হচ্ছে গাঠনিক সমানুতা, একটা হচ্ছে স্টেরিও সমানুতা।
গাঠনিক সমানতা কোন অংশ থেকে আসলাম? দেখো গাঠনিক সমানতা ওই যে গাঠনিক সংকেতের ভিন্নতা থেকে আসলাম। আর ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং আলোর প্রতি আচরণ এই দুইটা পার্ট থেকে আমরা কোন সমানতায় গেলাম? খেয়াল করো, এই দুইটা পার্ট থেকে আমরা স্টেরিও সমানতায় গেলাম। অর্থাৎ ওখানে যে 4টা বৈশিষ্ট্য এইটাকেই আমরা আবার ভাগ করে ফেলছি, ভাগ করে 2টা প্রকারে চলে গেছি। কি কি প্রকার? একটা হচ্ছে গাঠনিক আর একটা কি স্টেরিও, একটা গাঠনিক আর একটা কি স্টেরিও। সো গাঠনিক সমানতা আর স্টেরিও সমানতা এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার। এবার আসো আমাদের যে গাঠনিক সমানতা, এই গাঠনিক সমানতার আবার প্রকারভেদ আছে। সো এরপরে আমাদের গাঠনিক সমানতার প্রকারভেদে যেতে হবে। সো আমরা এখানে লিখবো হচ্ছে গাঠনিক সমানতা, গাঠনিক সমানুতা। সো গাঠনিক সমানতা এইটার প্রকারভেদ, এইটাতে যদি আমরা যাই, গাঠনিক সমানুতার এটার আবার 5 প্রকার আছে। 5 প্রকার কি কি আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। গাঠনিক সমানুতার 5 প্রকার। সো গাঠনিক সমানুতার 5 প্রকারের প্রথম প্রকার আমরা যদি যাই, তাহলে প্রথমে আসবে হচ্ছে শিকল সমানুতা। শিকল, যেটার ইংলিশ হচ্ছে চেইন। তারপরে আরেক প্রকার হচ্ছে অবস্থান সমানুতা। অবস্থান মানে তোমার কিছু একটার অবস্থানের কারণে ভিন্নতা আসবে। 3 নাম্বার হচ্ছে কার্যকরীমূলক সমানুতা। কার্যকরীমূলক। এখন কার্যকরীমূলক এটা সম্পর্কে তোমরা 9-10-এও শিখছো। যারা জানো তারা তো জানোই, না জানলে কার্যকরীমূলক কি এটা বুঝাই দেব, সমস্যা নেই। সো কার্যকরীমূলক সমানুতা। তারপরে 4 নাম্বার হচ্ছে টটোমারিজম। আর লাস্ট 5 নাম্বার হচ্ছে মেটামারিজম। এই হচ্ছে আমাদের 5 প্রকার সমানুতা। তো এই যে 5 প্রকার সমানুতা আমরা দেখলাম, একটা হচ্ছে চেইন বা শিকল, আরেকটা হচ্ছে অবস্থান, আরেকটা হচ্ছে কার্যকরীমূলক, আরেকটা হচ্ছে টটোমারিজম, আরেকটা হচ্ছে মেটামারিজম। ঠিক আছে, এই 5 প্রকার যে সমানুতা, এই 5 প্রকার সমানুতাকে আমি তোমাকে প্রথমেই ওয়ার্ড বা ওভারভিউ দিব। আমার সাথে সাথে নোট করবা, পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটাকে আমরা ডিটেল তো যাবই, বাট ওয়ার্ড বা ওভারভিউ দিব যাতে তোমার ভিতরে ভিজুয়াল একটা আসে। প্রত্যেকটা টিচারের কিন্তু আলাদা আলাদা পড়ানোর বৈশিষ্ট্য থাকে। আমার বৈশিষ্ট্য হচ্ছে জিনিসটাকে এত সহজভাবে তোমার মাথার ভিতরে সিঙ্ক করে দেয়া যাতে তুমি ওই একবারেই জিনিসটা ধরে ফেলতে পারো, এবং ওই জিনিসটা তোমার মাথার ভিতরে ওভাবেই ভিজুয়ালাইজ হয়ে যায়। সো এখানে আমরা দেখতেছি যে গাঠনিক সমানুতা 5 প্রকার। সো গাঠনিক সমানুতার বেসিক কথা কি ছিল? গাঠনিক সমানুতার কথা ছিল যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এবং এই গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা দেয়, তাদেরকে আমরা গাঠনিক সমাণু বলি। তো এখানে আমাদের গাঠনিক সংকেত ভিন্ন। এই গাঠনিক সংকেতের ভিন্নতা আবার 5 কারণে হতে পারে। এই যে 5 কারণ, এই 5 কারণের উপর ডিপেন্ড করে আমরা গাঠনিক সমানুতা পাবো। তো প্রথম যেই কারণ সেইটা হচ্ছে শিকল। তাহলে কোনো জায়গায় যদি একটা যৌগে শিকল তৈরি হয়, চেইন বা শিকল তৈরি হয়, সেই চেইন বা শিকলের কারণে আমার গাঠনিক সংকেতের ভিন্নতা আসতে পারে। বা তাহলে কি হচ্ছে? চেইন বা শিকল এর কারণে গাঠনিক সংকেতের ভিন্নতা, গাঠনিক সংকেত ভিন্নতা। তাহলে খেয়াল করো, আমরা চেইন বা শিকলের কারণে কোথাও যদি গাঠনিক সংকেতের ভিন্নতা পাই তাহলে সেইটা হচ্ছে গাঠনিক সমানুতা। ওকে, এবার দেখো কার্যকরীমূলক বুঝতে হবে তোমাকে। কার্যকরীমূলক ব্যাপারটা হচ্ছে যে ধরো আমরা যদি একটা গ্রুপ নিই ROH, এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ। আমরা যদি এরকম নিই ROR, এটা হচ্ছে ইথার গ্রুপ, তাই না? অ্যালকোহল ইথার। RCOOH, এটা কি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তাহলে এই এক একটা গ্রুপ যেটা দেখে বোঝা যায় সে আসলে কোন জাতের যৌগ, সেটা হচ্ছে তার কার্যকরীমূলক। তাহলে এই কার্যকরীমূলক এইটার যদি ভিন্নতা আসে, মানে দেখো কার্যকরীমূলকের ভিন্নতা যদি আসে, তাহলে এই কার্যকরীমূলকের ভিন্নতার কারণে তোমার অবস্থান বা গঠন চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো কখনো কখনো আমরা যদি অ্যালকোহল নিই, অ্যালকোহল এবং ইথার পরস্পরের মধ্যে রূপান্তর করা যায়, রূপান্তর করা যায়। তাহলে কার্যকরীমূলকের ভিন্নতার কারণে যেই গাঠনিক সমানুতা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে কার্যকরীমূলক সমানুতা। এবার দেখো কখনো কখনো অবস্থান বলতে বোঝায় কার্যকরীমূলক সেমই থাকবে কিন্তু কার্যকরীমূলকের অবস্থান চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটার মানে হচ্ছে কার্যকরীমূলকের অবস্থান, তার অবস্থান, ঠিক আছে,
তার অবস্থান এইটা যদি তুমি চেঞ্জ করে দাও, কার্যকরীমূলক তার অবস্থান এটা যদি তুমি চেঞ্জ করে দাও, তাহলে হচ্ছে কার্যকরীমূলকের অবস্থান চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, টটোমারিজম, মেটামারিজম এই দুইটার কনসেপ্ট একটু ডিফারেন্ট, সো এবং বেশ চমৎকার, এই তিনটার সাথেই সামঞ্জস্যপূর্ণ। তো ওটা আমরা ডিটেল বুঝবো। তার আগে টটোমারিজম, মেটামারিজম। মেটা শব্দের অর্থ অবস্থান, এটা মাথায় রাখতে হবে। মেটা শব্দের অর্থ অবস্থান। সো এই অবস্থানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কার্যকরীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে তোমার মেটামারিজম সৃষ্টি হয়। আর টটোমারিজম মানে হচ্ছে একটা স্পেসিফিক গোত্রের তোমার যৌগ, তারা গতিশীল সাম্য অবস্থা সৃষ্টি করে কার্যকরীমূলকের ভিতরে। তো সেটার কারণে টটোমারিজম তোমার টটোমারিজম দেখায়। সো আমরা এই যে জিনিসপত্রগুলো একটা ওভারভিউ করলাম, এই ওভারভিউর পর এবার আস্তে আস্তে কি করব, আমরা এই জিনিসপত্রগুলোতে ডিটেলে ঢোকার চেষ্টা করব। সো আমরা প্রথমে কি দেখলাম, আমরা প্রথমে যদি দেখি, আমরা প্রথমেই হচ্ছে সমানতা ব্যাপারটা দেখছি, সমানতার প্রকারভেদ দেখছি, অ্যান্ড দেন আমরা গাঠনিক সমানতা গেছি, স্টেরিও সমানতাতে গেছি, ঠিক আছে, দুইটাকে আলাদা করছি, অ্যান্ড দেন সেখান থেকে আমরা গাঠনিক সমানতার ভিতর ঢুকছি, তার ভিতরে আমরা 5 প্রকারে ঢুকলাম। এখন আমরা প্রত্যেকটা প্রকারের ভিতরে একটু ব্যাখ্যা সহ বোঝার চেষ্টা করব, প্রত্যেকটা প্রকারের ভিতরে। সো প্রথমেই আসবো আমরা শিকল সমানতাতে। প্রথমেই আমরা এখানে দেখব হচ্ছে শিকল বা চেইন সমানতা, তো আমরা আগেই বলছি যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এখন এই গাঠনিক সংকেতের ভিন্নতা যদি শিকল বা চেইনের কারণে সৃষ্টি হয়, তখন সেটাকে শিকল বা চেইন সমানতা বলে। আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এই ভিন্নতা যদি শিকল বা চেইনের কারণে সৃষ্টি হয়, তখন সেটাকে শিকল বা চেইন সমানতা বলে। তো সংজ্ঞাগুলো আমি মুখে মুখে বলে দিচ্ছি, তুমি যদি আমার এই জিনিসপত্রগুলো বা কথাগুলো আত্মস্থ করতে পারো, তাহলে তোমাকে যখন প্রশ্ন করবে তুমি এমনিই পারবা, ঠিক আছে। সো তুমি ভিডিও পজ করে আমার মুখের এই কথাগুলো নোট করতে পারো, যেমন তোমার যাতে জিনিসটা বুঝতে সুবিধা হয়। তো দেখো, শিকল বা চেইন সমানতার ক্ষেত্রে আমরা যদি একটু উদাহরণ দিই, শিকল বা চেইন সমানতার ক্ষেত্রে সাপোজ ধরো আমাদের কাছে একটা যৌগ আছে CH3 CH2 CH2 CH3। সো খেয়াল করো, এইটা কিন্তু একটা বিউটেন, এটা কি একটা বিউটেন কেন? এখানে দেখো একটা অ্যালকেন আছে, বাট কার্বন সংখ্যা 1 2 3 4। এখন তোমার মনে হলো এই যৌগটাকে তুমি একটু শিকল তৈরি করবা। শিকল তৈরি করার জন্য তুমি কি করলা, CH3 CH বন্ড CH3 করলা এবং এই 4 নম্বর কার্বনটাকে এখানে নিয়ে আসলা CH3 এখানে। তো খেয়াল করে দেখো, নতুন যে যৌগটা পাইছো, এই যৌগ 1 2 3 4 চারটা কার্বন বিশিষ্টই, এবং এখানেও কার্বন এবং হাইড্রোজেন সংখ্যা সেম। এখানে যেই কয়টা কার্বন এবং হাইড্রোজেন ছিল, এখানেও কার্বন এবং হাইড্রোজেন সংখ্যা সেম। তাহলে কার্বন এবং হাইড্রোজেন সেম, দুইটা যৌগেরই আণবিক সংকেত সেম। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে গাঠনিক সংকেতে। এইটার যে গঠন এবং এটার যে গঠন, দুইটা গঠন সেম না, দুইটা গঠন এখানে ডিফারেন্স। এইটার গঠন এবং এইটার গঠন ডিফারেন্স, এবং এই যে দুইটা গঠনের ডিফারেন্স, এই দুইটা গঠনের ডিফারেন্স কিসের কারণে হয়েছে? দুইটা গঠনের ডিফারেন্স হয়েছে হচ্ছে চেইনের কারণে। খেয়াল করো, এই যে দুইটা গঠনের ডিফারেন্স হয়েছে চেইনের কারণে, চেইন বা শিকলের কারণে। সো এইটা হচ্ছে আমাদের চেইন বা শিকল। তো চেইন বা শিকল, এই চেইন বা শিকলের কারণে যদি আমাদের ডিফারেন্স তৈরি হয়, খেয়াল করো, চেইন বা শিকলের কারণে যদি আমাদের ডিফারেন্স তৈরি হয়, সেই চেইন বা শিকলের কারণে ডিফারেন্সের জন্য আমরা এটাকে বলতে পারবো চেইন বা শিকল সমানতা। তাহলে কোথায় পাইলাম ডিফারেন্সটা? কোথায় পাইলাম? চেইন বা শিকলে পাইলাম। সো চেইন বা শিকলের কারণে যদি ডিফারেন্স তৈরি হয়, তখন সেটাকে আমরা বলতে পারবো চেইন বা শিকল সমানতা। তাহলে এই জায়গাতে আমাদের শিকল বা চেইন সমানতা ব্যাপারটা কি? আবার বলি যে আমাদের আণবিক সংকেত সেম থাকবে, কিন্তু গাঠনিক সংকেত ডিফারেন্স হবে। বাট সেই গাঠনিক সংকেতের ডিফারেন্স যদি চেইন বা শিকলের কারণে তৈরি হয়, তখন সেটাকে আমরা বলতে পারবো চেইন বা শিকল সমানতা। তাহলে এখানে আমরা একটা যৌগ লিখলাম, সেই যৌগটা ঠিক এইভাবে আমরা ব্যাখ্যা করলাম। আচ্ছা, এবার দেখো, চেইন বা শিকলের পরে আমাদের পরবর্তী যেই সমানতা আসবে সেটা হচ্ছে কার্যকরীমূলক সমানতা। এটা আগে বুঝলে আমাদের ভালো সুবিধা হবে। কার্যকরীমূলক সমানতা। সো চেইন বা শিকলের পরে আমরা কার্যকরীমূলক সমানতা, এটা একটু শিখে আসি। কার্যকরীমূলক সমানতা বলতে কি বোঝাচ্ছে? খেয়াল করো, এইটারও আণবিক সংকেত গাঠনিক সংকেত, এটার ভিতরে আণবিক সংকেত সেম থাকবে, গাঠনিক সংকেত ডিফারেন্স হবে। বাট গাঠনিক সংকেতের যে ডিফারেন্স বা ভিন্নতা, সেটা তৈরি হবে কার্যকরীমূলকের জন্য। কিসের জন্য? কার্যকরীমূলকের জন্য। এখন কার্যকরীমূলক ব্যাপারটা কি আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমাদের কাছে একটা যৌগ দেয়া আছে CH3 CH2 CH2
বন্ড OH, এটা একটা অ্যালকোহল। অ্যালকোহলের যে বেসিক সংকেত ROH সেটা অনুযায়ী লিখলাম। লাস্টের লাইনে OH আছে, দ্যাট মিনস এটা একটা অ্যালকোহল। এখানে কার্যকরীমূলক কি? অ্যালকোহল। এই অ্যালকোহল কার্যকরীমূলককে তুমি চেঞ্জ করতে পারবা, করে অন্য একটা যৌগে রূপান্তর করতে পারবা। কিভাবে? দেখো, CH3 CH2 O CH3, খেয়াল করো কি করছি, এই হাইড্রোজেনটা এর কাছে দিছি আর এই অক্সিজেনটা মাঝখানে নিয়ে আসছি। এই হাইড্রোজেনটা এর কাছে দিছি, তাহলে CH3 হয়ে গেছে, অক্সিজেনটা মাঝখানে নিয়ে আসছি, তাহলে CH3 CH2O CH3 হয়ে গেছে। তো এবার খেয়াল করো তো, আগের যেই কার্যকরীমূলক আর পরের যেই কার্যকরীমূলক ডিফারেন্স তৈরি হয়েছে কিনা? হয়েছে। এইটা ছিল হচ্ছে অ্যালকোহল, এইটা ছিল কি? অ্যালকোহল, আর এইটা তৈরি হলো ইথার। তো অ্যালকোহল এবং ইথার দুইটা আলাদা আলাদা কার্যকরীমূলক। তো খেয়াল করো, এইটার যে আণবিক সংকেত যা আছে, এইটার যে আণবিক সংকেত, এটার আণবিক সংকেত তাই, কিন্তু দুইটার গঠন কি সেম? না, দুইটার গঠন ডিফারেন্স, দুইটার গঠন আলাদা আলাদা হয়ে গেছে। এবং এই যে দুইটার গঠন আলাদা আলাদা হয়েছে, কিসের কারণে হয়েছে? দুইটার গঠনে আলাদা আলাদা হয়েছে কার্যকরীমূলকের কারণে। তাহলে খেয়াল করো, আমরা কার্যকরীমূলক সমানতা তখনই পাবো যখন আমাদের গঠন আলাদা আলাদা হয়ে যাবে কার্যকরীমূলকের কারণে। তাহলে কার্যকরীমূলকের কারণে যদি গঠন আলাদা আলাদা হয়, তখন এই ধরনের সমানতাকে আমরা কার্যকরীমূলক গাঠনিক সমানতা বলতে পারি, কার্যকরীমূলক সমানতা বলতে পারি। তাহলে এইটা আমরা ক্লিয়ারলি বুঝলাম কিনা? এইটা দেখো, সবসময় মাথায় রাখবা যে অ্যালকোহল এবং ইথার এদের দুজনের মাঝখানে পারস্পরিক রূপান্তর ঘটানো যায়, ঠিক আছে? অ্যালকোহল এবং ইথার। সেম ভাবে আরো একটা জিনিসের ভিতরে পারস্পরিক রূপান্তর ঘটানো যায়, সেটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন। এইগুলার ভিতরে অ্যালডিহাইড এবং কিটোন, যেমন ধরো একটা যৌগ নিলাম CH3 CH2 CHO, অ্যালডিহাইড, প্রোপানেল। এইটাকে আমি কিটোন বানাই ফেলতে পারবো। কিভাবে? দেখো, এই হাইড্রোজেনটাকে এর কাছে দিব আর এই অক্সিজেন সহ CO কে মাঝখানে নিয়ে চলে আসবো। সো CH3 CO CH3। খেয়াল করে দেখো, এই যে দুইটা যৌগ নিছি, এই দুইটা যৌগের আণবিক সংকেত সেম, বাট কার্যকরীমূলক এখানে CHO, এখানে CO। দেখো, কার্যকরীমূলক একটাতে CHO আর একটাতে কি? CO। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই দুইটার একটা আণবিক সংকেত CHO, একটা কি? একটা CO। তাহলে এখানে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ডিফারেন্স। গাঠনিক সংকেতের ডিফারেন্সের কারণ কি? কারণ হচ্ছে আমাদের কার্যকরীমূলক। এবং সেই কার্যকরীমূলকের ভিন্নতা কিভাবে আসছে? খেয়াল করো, সেই কার্যকরীমূলকের ভিন্নতা আসছে একটা অ্যালডিহাইড থেকে আমি কিটোনে কনভার্ট করছি। তাহলে দেখো, এখানে আমি দুইটা জিনিস মাথায় রাখবো, একটা হচ্ছে অ্যালকোহল থেকে ইথারে কনভার্ট করা যায়, আর অ্যালডিহাইড থেকে কিসে? কিটোনে কনভার্ট করা যায়। অ্যালকোহল থেকে ইথার এবং অ্যালডিহাইড থেকে কিটোনে কনভার্ট করা যায়। বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে? মজা লাগছে? মজা যদি লাগে তাহলে এই ভিডিওগুলা, এই ক্লাসেসগুলা অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলে, বিভিন্ন কমিউনিটিতে শেয়ার করবা। তাদেরকে একটু সাজেস্ট করবা যে মিল্টন ভাইয়া অর্গানিকের উপর ক্লাস নিচ্ছে, ক্লাসগুলো অসাধারণ, ভালো লাগছে, আমি বুঝতে পারতেছি, তোরাও কর, ঠিক আছে? সো যদি সাজেস্ট করো আমি খুবই খুশি হব। তাহলে চলো, আমরা প্রথমে দেখলাম শিকল বা চেইন সমানতা, এরপরে দেখলাম কার্যকরীমূলক সমানতা। কার্যকরীমূলক সমানতার পর এবার আসবো হচ্ছে আমরা অবস্থান সমানতাতে। অবস্থান মানে কি? আমি আগেই বলছি, অবস্থান মানে হচ্ছে কার্যকরীমূলকের অবস্থান। তো আমরা যখনই অবস্থান সমানতা এইটাতে যাব, তখন অবস্থান বলতেই বুঝাবে কার্যকরীমূলকের অবস্থান। অবস্থান বলতে কি বুঝাবে? কার্যকরীমূলকের অবস্থান। তাহলে কার্যকরীমূলকের অবস্থান ব্যাপারটা এরকম, ধরো একটা অ্যালকোহল নিলাম CH3 CH2 CH2 OH। তো খেয়াল করো, এখানে আমাদের কার্যকরীমূলকটা কে? কার্যকরীমূলকটা অবভিয়াসলি এখানে আমাদের অ্যালকোহল। কার্যকরীমূলকটা অবভিয়াসলি এখানে আমাদের অ্যালকোহল। তো এই অ্যালকোহল যে গ্রুপ, এর অবস্থানটা কোথায়? দেখো, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন। 1 নাম্বার কার্বনে না, অ্যালকোহলের অবস্থান খেয়াল করো 1 নাম্বার কার্বনে। তো এই কার্যকরীমূলকে অ্যালকোহলের অবস্থান 1 নাম্বার কার্বনে না হয়ে যদি 2 নাম্বার কার্বনে হতো, তখন কি হতো? খেয়াল করো, তখন আমাদের যৌগটা চেঞ্জ হয়ে এরকম হতো, CH3 CHOH বন্ড CH3, এটা আসতো। কেন? কারণ এখান থেকে একটা হাইড্রোজেন এখানে দিয়ে দিছি, আর এই হাত খুলছে, সে হাতে OH দিছি। তাহলে খেয়াল করো, এখন আমাদের কার্যকরীমূলকের যে অবস্থান আমরা যদি দেখি, এটা 1 নাম্বার, এইটা 2 নাম্বার, এইটা 3 নাম্বার। তাহলে এখন আমাদের কার্যকরীমূলক OH এর যে অবস্থান, এইটা এখন 2 নাম্বার কার্বনে চলে গেছে।
তো আগে ছিল কার্যকরী মূলকের অবস্থান 1 নাম্বার কার্বনে, এখন আমাদের কার্যকরী মূলকের অবস্থান গেছে 2 নাম্বার কার্বনে। তাহলে কার্যকরী মূলকের অবস্থান এইটার পজিশন বা অবস্থান যদি চেঞ্জ হয়, এবং পজিশন বা অবস্থান চেঞ্জ হওয়ার জন্য, কার্যকরী মূলকের অবস্থান বা পজিশন চেঞ্জ হওয়ার জন্য যদি আমাদের গাঠনিক সংকেতের ডিফারেন্স তৈরি হয়, তখন সেটাকে আমরা অবস্থান সমানতা বলি। তাহলে আবার বলি, কোন একটা যৌগের আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ডিফারেন্স, এবং সেই যে ডিফারেন্স সেটা তৈরি হচ্ছে কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে। সেই যে ডিফারেন্স সেটা তৈরি হচ্ছে কিসের কারণে? কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে। যদি সেটা কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে তৈরি হয়, তখন সেটাকে আমরা কি সমানতা বলতে পারবো? অবস্থান সমানতা বলতে পারবো। কি সমানতা বলতে পারবো? অবস্থান সমানতা বলতে পারবো। তাহলে এখানে আমাদের যেই সমানতাটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে অবস্থান সমানতা। ঠিক আছে, সো এইটা হচ্ছে একটা অবস্থান সমানতার উদাহরণ। এছাড়াও আমরা আরো উদাহরণ দিতে পারি। যেমন ধরো একটা যৌগ নিলাম CH3 CH2 বন্ড CH ডাবল বন্ড CH2। এখানে দেখো অ্যালকেন, তাই না? আচ্ছা, এইটাকে মিলাইতে গেলে আরেকটা এক্সট্রা নিতে হবে। তো এখানে আমরা ধরো চেইনটা বাড়াই দিলাম, এই সাইডে CH2 নিলাম, এই সাইডে CH3 নিলাম। তো এখানে দেখো কার্যকরী মূলক যেটা আছে, অ্যালকিন কার্যকরী মূলক, এর অবস্থান খেয়াল করে দেখবা 1 নাম্বার কার্বনে আছে। সো 1 নাম্বার কার্বন থেকে সরাই তুমি 2 নাম্বার কার্বনেও নিতে পারো। কিভাবে? CH3 CH2, এবার বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH2 CH3, এভাবে তুমি সরায় আরেকটু ভিতরে নিতে পারো। সো যখনই তুমি ভিতরে নিবা তখনই তোমার এই অবস্থানের ভিন্নতা চলে আসবে, কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতা চলে আসবে। 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এটা 6টা চলে আসছে না? আর এখানে CH3 হবে। তাহলে দেখো এখানে 1 নম্বরে ছিল, এইটা এখন 2 নম্বরে চলে আসছে। তাহলে এই 2 নম্বরে চলে আসলো কি? আমি জাস্ট অবস্থানের ভিন্নতা করে দিলাম। শুধু এরকম না, এমন না যে শুধু হচ্ছে তোমার ইয়াতেই হয়, কি বলে, শুধুমাত্র অ্যালকোহল এটাতেই হয়। তুমি অন্য যে কোনো যৌগে, ইথারে বলো, অ্যালডিহাইড, কিটোন, অনেক জায়গাতে এই ঠিক সেম অবস্থানের ডিফারেন্স তৈরি করতে পারবো। তো এইটাকে বলা হচ্ছে অবস্থান সমানতা। তো আশা করি অবস্থান সমানতা এই জিনিসটা বুঝতে পারছো। অবস্থান সমানতার সাথেই মিলিয়ে আমাদের আরেকটা সমানতা আছে, যেইটাকে আমরা বলি হচ্ছে মেটামারিজম। এটাকে আমরা কি বলি? মেটামারিজম। একই রকম বাট ছোট্ট একটু ডিফারেন্স। সো মেটামারিজমের মেটা শব্দের অর্থ হচ্ছে অবস্থান, মাথায় রাখতে হবে। এই মেটা শব্দের অর্থ হচ্ছে অবস্থান। এখন এই অবস্থান কি ধরনের অবস্থান দেখো, মাথায় রাখবা। শর্তটা হচ্ছে যে তোমার কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা, কার্বন সংখ্যার ভিন্নতা। সো কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যেই সমানতা সৃষ্টি হয় সেইটাকে আমরা মেটামারিজম বলি। এখন এইটা হওয়ার জন্য আরো কিছু শর্ত আছে, শুধু এই শর্তেই হবে তা না, আরো শর্ত আছে। শর্ত কি? শর্ত হচ্ছে দেখো, বলছে কার্যকরী মূলকের উভয় পাশে কথাটা খেয়াল করো। উভয় পাশে কথাটা মানে হচ্ছে যে কার্যকরী মূলকের দুই দিকেই চেইন তৈরি হবে। দুই দিকে চেইন তৈরি হইতে গেলে আমাদের লাগবে হচ্ছে দ্বিযোজী মূলক। কি লাগবে? দ্বিযোজী মূলক লাগবে। সো উভয় পাশে যদি আমার যাইতে হয় তাহলে দ্বিযোজী মূলক লাগবে। দ্বিযোজী মূলক কারা? যেমন ধরো কিটোন একটা দ্বিযোজী মূলক, ইথার একটা দ্বিযোজী মূলক, তারপরে সেকেন্ডারি অ্যামিন, এগুলো একটা দ্বিযোজী মূলক। এই যে যৌগগুলা, এগুলাই কেবলমাত্র তোমার মেটামারিজম দেয়। খেয়াল করো, কিটোন, ইথার, তোমার হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, এগুলাই কেবলমাত্র তোমার কি দেয়? মেটামারিজম দেয়। তাহলে মেটামারিজম মানে হচ্ছে এটাও এক ধরনের অবস্থান, কিন্তু এখানে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে সমানতা সৃষ্টি হবে। আর কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা, এইটা যদি তোমাকে আনতে হয় তাহলে দ্বিযোজী মূলক লাগবে, তাছাড়া হবে না। সো দ্বিযোজী মূলকের, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা, এটা কিভাবে আমরা একটু জাস্ট বোঝার চেষ্টা করি। সাপোজ ধরো তোমাকে যদি একটা উদাহরণ দেখাই, আমাদের কাছে একটা ইথার আছে, ধরো একটা ইথার আছে, ইথারটা হচ্ছে CH3 CH2 ও বন্ড CH2 বন্ড CH3। তো খেয়াল করো তো, এই ইথারের এইটা সেই দ্বিযোজী মূলক না? দ্বিযোজী মূলকের উভয় পাশে কার্বন আছে না?
দেখো তো উভয় পাশে কার্বন আছে, কার্বন আছে। এবার একটু জাস্ট চিন্তা করো যে এই সাইডে কার্বন সংখ্যা 2টা, এই সাইডে কার্বন সংখ্যা 2টা, হয়েছে কিনা? তাহলে দেখো দ্বিযোজী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা 2 2 করে আছে। এই যৌগটারই এখন ইথারের অবস্থান আমি যদি চেঞ্জ করে একটু আগায় নিয়ে আসি, জাস্ট একটু আগায় নিয়ে আসি, তাহলে একটু আগাইলে দেখো CH3O CH2 বন্ড CH2 বন্ড CH3 একটু আগায় নিয়ে আসলেই এইবার খেয়াল করো ইথার এই জায়গাতে এবং কার্যকরী মূলকের উভয় পাশে এই সাইডে একটা কার্বন আছে আর এই সাইডে 3টা কার্বন আছে। তাহলে দেখো আমরা কিন্তু আসলে কার্যকরী মূলকের অবস্থানই চেঞ্জ করছি, অন্য কিছু করি নাই, কার্যকরী মূলকের বেসিক অবস্থান চেঞ্জ করছি। সো কার্যকরী মূলকের বেসিক অবস্থান চেঞ্জ করার কারণে আমার উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা চলে আসছে। আবারও বলি, কার্যকরী মূলকের আমি বেসিক অবস্থান চেঞ্জ করছি এবং সেই অবস্থান চেঞ্জ করার কারণে উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা আসছে। এক সাইডে দেখো কয়টা কার্বন, 2 2 কার্বন, এক সাইডে কি 1 3 কার্বন। আবার বলি, এক সাইডে 2 2 কার্বন, এক সাইডে 1 3 কার্বন। সো এই যে এক সাইডে 2 2 এক সাইডে 1 3, এই যে ভিন্নতাটা আসলো, এই ভিন্নতার কারণে যেই সমানতার সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে মেটামারিজম। কি বলে? মেটামারিজম। তো আরেকবার আমি একটু ওভারভিউ দিই। মেটামারিজম ব্যাপারটা হচ্ছে যখনই তুমি মেটা কথাটা বুঝবা তখন হচ্ছে অবস্থান বুঝবা। অবস্থান কিসের অবস্থান? কার্যকরী মূলকের অবস্থান। বাট কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে তোমার মেটামারিজম সৃষ্টি হয়। যখনই উভয় পাশে কথাটা বলছি তার মানেই হচ্ছে দুই দিকে হাত থাকা লাগবে। দুই দিকে হাত থাকে হচ্ছে দ্বিযোজী মূলকে। দ্বিযোজী মূলক কারা? যেমন হচ্ছে কিটোন, যেমন হচ্ছে ইথার, যেমন হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, এগুলো হচ্ছে দ্বিযোজী মূলক। সো আমরা এখানে ইথার দেখছি। সো ইথারের ক্ষেত্রে খেয়াল করো, এই জায়গাতে একটা 4 কার্বন বিশিষ্ট ইথার দেখলাম, যেখানে মাঝখানে ইথার আছে, এই সাইডে 2 কার্বন, ওই সাইডে 2 কার্বন। যখনই আমি ইথারের এই অক্সিজেনটার পজিশন একটু হালকা ডানে চাপাই দিছি, এক সাইডে 3 এক সাইডে 1 হয়ে গেছে। সো খেয়াল করো, এই দুইটা যৌগের আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত ডিফারেন্স। গাঠনিক সংকেত ডিফারেন্স কেন হয়েছে? দ্বিযোজী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে। তো খেয়াল করো, এখানে আসলে কিন্তু কার্যকরী মূলকের অবস্থানই চেঞ্জ হয়েছে। তাহলে বলো তো, মেটামারিজম এক প্রকার অবস্থান সমানতা না? মেটামারিজম এক প্রকার অবস্থান সমানতা না? উত্তর হচ্ছে ইয়েস, মেটামারিজম এক প্রকার অবস্থান সমানতা। মেটামারিজম এক প্রকার অবস্থান সমানতা। মেটামারিজমে আমাদের কার্যকরী মূলকের অবস্থানটাই মেইনলি চেঞ্জ হয়। সো এখানে আমাদের মেটামারিজম এক প্রকার অবস্থান সমানতাই ক্রিয়েট করবে। বুঝতে পারছো? মেটামারিজম এক প্রকার অবস্থান সমানতা। এখন এই যে মেটামারিজম এক প্রকার অবস্থান সমানতা, মেটামারিজমের আরেকটা অ্যাডভান্স কিছু ইনফরমেশন আমরা একটু পড়ার চেষ্টা করি। চলো মেটামারিজমের আরেকটা অ্যাডভান্স ইনফরমেশন পড়ার চেষ্টা করি। ধরো মেটামারিজমের ক্ষেত্রে আমি বললাম যে CH3 CH2 CO CH2 CH3 এই যৌগের মেটামারিজম করো। তুমি বলবা ইয়েস পসিবল ভাইয়া, এই যৌগের মেটামারিজম পসিবল। এখানে CO মূলক আছে, CO মূলকের বাম সাইডে যদি আমি দেখি এখানে 2টা কার্বন আছে, ডান সাইডে যদি আমি দেখি এখানে 2টা কার্বন আছে। আচ্ছা সম্ভব। তার মানে আমি যদি এই CO মূলকটাকে টেনে লেফট সাইডে একটু সরাই দিলে CH3CO হবে, ওই সাইডে CH2 চলে যাবে, CH2 CH3। দ্যাট মিনস এখন আমার এই সাইডে একটা কার্বন, এই সাইডে 3টা কার্বন, তাহলে হইল তো 1 3। তাহলে কার্বন সংখ্যার ভিন্নতা আসলো। খেয়াল করো, এখানে আমরা একটা জিনিসকে কাউন্ট করতেছি না, আমরা এখানে কিটোন যেই মূলকটা আছে মূলকের কার্বনকে কাউন্ট করতেছি না, এর বাদেই আমরা 4টা আলাদা আলাদা কার্বনকে কাউন্ট করে তারপরে এই ডিফারেন্সটা ক্রিয়েট করছি। আমরা যদি সিম্পলি চিন্তা করি যে এখানে এই কিটোনের মূলক সহ আমাদের টোটাল কার্বন সংখ্যা 4টা যদি হয়, খেয়াল করো এখানে আমাদের এই সাইডে দেখো 1 আছে, এই সাইডে দেখো 2 আছে। কোনোভাবেই তুমি এটাকে মেটামারিজম বানাইতে পারবে না। কেন? কারণ তুমি যখনই এইটাকে ওই সাইডে নিয়ে যাবা, এই সাইডে 1 হয়ে যাবে, ওই সাইডে 2 হয়ে যাবে। খেয়াল করো, CH3 CH2 CO CH3। তো দেখো এই সাইডে 2, এই সাইডে 1 হয়ে গেছে। তার মানে কি একই জিনিস না? সেম জিনিস। দেখো এই সাইডে 1 এই সাইডে 2, এখন দেখো এটা সেম জিনিস হয়ে গেছে। তাহলে দেখো এর মানে একটা জিনিস বুঝলাম যে আমাদের মেটামারিজম দেওয়ার জন্য, মেটামারিজম লিখে নাও, মেটামারিজম এইটা দেওয়ার জন্য আমাদের কার্যকরী মূলক ছাড়া
মিনিমাম 4টা কার্বন লাগবে, 4 কার্বন লাগবে, 4টা কার্বন লাগবে। এইটা হচ্ছে শর্ত। 4টা কার্বন ছাড়া তুমি কখনোই মেটামরিজম মিলাইতে পারবে না। তো কার্যকরী মূলকের যে কার্বন, সেই কার্বন ছাড়া আরো মিনিমাম যদি 4টা কার্বন পাও তখনই তুমি মেটামরিজম মিলাইতে পারবা, নতুবা তুমি মেটামরিজম মিলাইতে পারবা না। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে আমাদের এখানকার একটা বেসিক কথা। কার্যকরী মূলক ছাড়া মিনিমাম আমাদের 4টা কার্বন লাগবে। তো এখানে আমাদের কার্যকরী মূলক ছাড়া 4টা কার্বন, খেয়াল করে দেখো এটাই হচ্ছে না, এই জন্য এটা মেটামরিজম দিচ্ছে না। বাট এখানে খেয়াল করে দেখো কার্যকরী মূলকের কার্বন কিটোনের CO এটা অলরেডি আছে, এটা ছাড়াও আরো দেখো এখানে 1টা কার্বন, এখানে 3টা কার্বন, মোট 4টা কার্বন, এখানে 2টা, ওখানে 2টা, মোট 4টা কার্বন। সো এই হচ্ছে আমাদের মেটামরিজমের শর্ত। বুঝতে পারছো না? ক্লিয়ার হয়েছে? সো আমাদের মেটামরিজম গেল। এবার আসো আমাদের আজকের খুবই হট টপিক, যেটা তোমাদের বুঝতে অসুবিধা হয় অনেকের, সেটা হচ্ছে টটোমারিজম। সো টটোমারিজমও এক ধরনের বিশেষ সমানুতা, যেইটাকে আমি একটা নির্দিষ্ট ওয়ার্ড দিয়ে মনে করি। আমার সবসময় মেটার টটোতে গোলাই যাইতো তোমাদের মতো বেলায়। তো আমি মেটা মানে মনে রাখতাম যে মেটা মানে অবস্থান, আর টটো মনে রাখতাম, টটো শব্দটা মনে রাখতাম টগ দিয়ে, টগ। সো টগ দিয়ে মানে কি, টতে টটোমার, আর গতে হচ্ছে গতিশীল। কি গতিশীল মানে কি? গতিশীল মানে হচ্ছে গতিশীল কার্যকরী মূলক। গতিশীল কার্যকরী মূলক। সো এইটা হচ্ছে আমার টটোমারিজমের বৈশিষ্ট্য। সো দেখো টতে টটোমার, গতে গতিশীল মানে কি? গতিশীল কার্যকরী মূলক। সো গতিশীল কার্যকরী মূলক মানে কার্যকরী মূলক চেঞ্জ হয়। গতিশীল কার্যকরী মূলক মানে কার্যকরী মূলক চেঞ্জ হয়। সো টটোমার সবসময় কার্বনিল মূলক দেয়। টটোমার সবসময় কে দেয়? কার্বনিল মূলক দেয়। এই কার্বনিল মূলক এইটা টটোমার দেয়, এবং এ দেওয়ার একটা শর্ত আছে। তা আমরা একটু শর্তগুলা দেখব, আগে শর্তগুলা বোঝার চেষ্টা করব। তো খেয়াল করো, টটোমারিজম দেওয়ার শর্ত হচ্ছে প্রথম শর্ত হচ্ছে কার্যকরী মূলক তোমার হচ্ছে টটোমার দেওয়ার প্রথম শর্ত হচ্ছে, খেয়াল করো, তোমার কার্বনিল মূলক থাকতে হবে। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে কার্বনিল মূলক। 2 নাম্বার শর্ত হচ্ছে কার্বনিল মূলকের পাশে আলফা কার্বন, ঠিক আছে, আলফা কার্বন যেটা থাকবে সেখানে তোমার আলফা হাইড্রোজেন থাকতে হবে। এই কথাটার মানে কি? এটা আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে তুমি ভালো বুঝবা। উদাহরণ দিয়ে বুঝাইলে ভালো বুঝবা। খেয়াল করো, আমরা যখনই একটা যৌগ দেখব, যেমন ধরো CH3, C বন্ড O বন্ড CH2 বন্ড CH3, এটা কি বলো তো? এটা একটা কিটোন। এই কিটোনের দিকে তুমি যদি তাকাও, এই টোটাল কিটোনের দিকে তুমি যদি তাকাও, এই টোটাল কিটোনে এইটা হচ্ছে আমাদের কিটোনের কার্যকরী মূলক। এই সাইডে একটা কার্বন আছে, এই সাইডে একটা কার্বন আছে। সো কার্যকরী মূলক যে থাকে তার ঠিক পাশে, ডানে বা বামে, যেদিকেই হোক, পাশে যেই কার্বন থাকে সেই কার্বনকে আলফা কার্বন বলে। সো এইটা হচ্ছে আলফা কার্বন। সো যে আলফা কার্বন উপস্থিত আছে, এই আলফা কার্বনে একটা হাইড্রোজেন থাকতে হবে, কমপক্ষে একটা হাইড্রোজেন থাকতে হবে। কমপক্ষে আলফা কার্বনে একটা কমপক্ষে হাইড্রোজেন থাকা মানে সেই হাইড্রোজেনকে আমরা বলবো হচ্ছে আলফা হাইড্রোজেন। 3টা থাকলে 3টা আলফা হাইড্রোজেন আছে, 2টা থাকলে 2টা আলফা হাইড্রোজেন আছে, একটা থাকলে একটা আলফা হাইড্রোজেন আছে। সো এখানে আমাদের যেদিকেই থাক, আমাদের আলফা হাইড্রোজেন মাস্ট থাকা লাগবে। আরও শর্ত আছে, সংকর আয়নের শর্ত আছে, বাট আমরা প্রথমেই অত ডিপ না যাই। আমরা জাস্ট এইটুকু বোঝার চেষ্টা করলাম, যেখানে আমাদের আলফা হাইড্রোজেন থাকতে হবে, এবং সেই আলফা হাইড্রোজেন কয়টা? একটা। এখন ঘটনা কি ঘটবে? আলফা হাইড্রোজেন থাকলেই তো হচ্ছে না, ঘটনা কি ঘটবে? ঘটনা হইতেছে খুব সিম্পল। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, দেখো এই জায়গাতে আমরা CH3 নিলাম, পরে আমরা C ডাবল বন্ড O নিলাম, পাশে আমরা
CH যেইটা অংশটা নিচ্ছি না এর একটা আলফা হাইড্রোজেন উপরে তুমি তুলে দাও, দিয়ে এই সাইডে CH3 লিখো। এবার খেয়াল করো, তুমি মৌলের পর্যায়বৃত্ত ধর্মে পড়ছো যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, কার্বনের কম, ফলে এরা যে ডাবল বন্ড করে আছে অক্সিজেন ডেল মাইনাস আর কার্বন ডেল প্লাস হয়ে যায়। এই একটা হাইড্রোজেন এ প্রোটন দান করতে পারে, এ কি করে এখান থেকে ছেড়ে এসে অক্সিজেন এখানে উঠে যায়। সো অক্সিজেন এখানে যদি উঠে যায় তাহলে পরবর্তী লাইনে সে কি করে CH3C বন্ড OH গঠন করে, আর যেহেতু এখানে হাত খুলে গেছে এখানে ডাবল বন্ড CH বন্ড CH3 গঠন হয়। তো খেয়াল করো এই জায়গার যেই আলফা হাইড্রোজেন, সে আলফা হাইড্রোজেন হাত ছেড়ে দিয়ে অক্সিজেন বা কিটোন মূলকে চলে যায়। আলফা হাইড্রোজেন কেন দরকার? কারণ সে হাত ছেড়ে দিয়ে কিটোন মূলকে যাবে, এবং কিটোন মূলকে গেলে খেয়াল করো এই জায়গাতে এখন আমাদের কার্যকরী মূলকের একটা ডিফারেন্স চলে আসছে। সেই যে কার্যকরী মূলকের ডিফারেন্স চলে আসছে, এই অংশ থেকে এই অংশ, এই কার্যকরী মূলক পরস্পরের মধ্যে গতিশীল অবস্থায় থাকে। সেই গতিশীল অবস্থায় থাকার কারণে এটাকে আমরা বলতেছি হচ্ছে টটোমারিজম বা গতিশীল কার্যকরীমূলক সমানতা। টটোমারিজম বা গতিশীল কার্যকরীমূলক সমানতা। ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা ঘটলো হচ্ছে যে টটোমারিজম মানে হচ্ছে টটোমার তৈরি হবে যেখানে কার্যকরীমূলক গতিশীল অবস্থায় থাকবে, এবং সেই কার্যকরীমূলকে অবশ্যই তোমার কিটোন মূলক থাকতে হবে বা অ্যালডিহাইড মূলক থাকতে হবে বা কার্বনিল মূলক থাকতে হবে। সেই কার্বনিল মূলকে কি ঘটবে? পাশে একটা আলফা কার্বন থাকবে, আলফা কার্বনে আলফা হাইড্রোজেন থাকবে, আলফা হাইড্রোজেন উঠে যাবে। কোথায় উঠে যাবে? অক্সিজেনের উপর উঠে যাবে, উঠে যেয়ে নতুন যৌগ গঠন করবে। তো এখানে যদি আমরা একটু আমরা ভেরিয়েশনগুলো দেখার চেষ্টা করি। সো সাপোজ ধরো যে যেহেতু আমরা বলছি কার্বনিল কম্পাউন্ড, তার মানে ভেরিয়েশন অনেক ধরনের হবে। কি ধরনের হবে? আমাদের অ্যালডিহাইড থাকতে পারে। খেয়াল করো, আমরা যদি একটা অ্যালডিহাইড নিই CH3CHO, এ একটা অ্যালডিহাইড নিলাম। এবার এই অ্যালডিহাইড নিয়ে আমরা একটু টটোমারিজম দেখব। তো অ্যালডিহাইড নেওয়া মানে এখানে খেয়াল করলে দেখবা CH2 পাশে এখানে দেখো একটা হাইড্রোজেনকে আমরা উপরে লিখতে পারতেছি, বন্ড C ডাবল বন্ড O, এখানে দেখো হাইড্রোজেন লেখা যাচ্ছে। তো খেয়াল করে দেখো তো এই যে টোটাল যৌগটা আমি লিখলাম, এই যৌগে আমাদের এইটা হচ্ছে মূলক, কার্যকরী মূলক, এটা তার পাশের আলফা কার্বন, আলফা কার্বনের উপর আলফা হাইড্রোজেন আছে, তাই না? তাহলে এই হাইড্রোজেন উঠে যে কার কাছে যাইতে পারে? অক্সিজেনের কাছে যাইতে পারে। সো অক্সিজেনের কাছে যদি যায় তাহলে আমাদের এখানে CH2 বন্ড C, এই জায়গাতে এই হাইড্রোজেন এখানে যে এরম বন্ড গঠন করলো, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তার মানে এখানে ডাবল বন্ড, এই দিকে দেখো হাইড্রোজেন। বুঝতে পারছো? এখন এইটার যে মূলক, এইটা কিন্তু ছিল হচ্ছে আমার কিটো মূলক, তাই না? এটা কি ছিল? এটা কিটো মূলক বা অ্যালডিহাইড মূলক, বা এখানে আমরা বলতে পারি অ্যালডিহাইড মূলক, অ্যালডিহাইড, ঠিক আছে, অ্যালডিহাইড মূলক। এবার দেখো এই জায়গায় দেখো এইটা কিন্তু অ্যালকোহলের অল, আর এটা কিন্তু অ্যালকেনের ইন। তো এই যৌগটাকে তখন আমাদের বলা হয় হচ্ছে ইনঅল। এই যৌগটাকে কি বলে? ইনঅল যৌগ বলে। ইনঅল কেন? কারণ এখানে অ্যালকিনের ইন আছে, অ্যালকোহলের অল আছে, অ্যালকিনের ইন আছে, অ্যালকোহলের অল আছে। সো অ্যালকিনের ইন এবং অ্যালকোহলের অল মিলে ইনঅল যৌগ, এটা পাচ্ছি। আর এখানে দেখো আমরা কিটো পাচ্ছি। কি পাচ্ছি ভাইয়া? কিটো বা অ্যালডিহাইড যে কোনো একটা। সো অ্যালডিহাইড ইনঅল পাচ্ছি। তো আমরা এইটার ইন্টারচেঞ্জটাকে বুঝলাম কিনা? তাহলে এখানে এরা এই যে যৌগটা গঠন করতেছে, এই যৌগ গঠনের সময় এই কিটোন বা অ্যালডিহাইড যে অংশটা আছে, এটা একটা স্থায়ী যৌগ। এটা কি? এটা একটা স্থায়ী যৌগ, স্থায়ী অবস্থায় আছে। বাট যখনই এই জায়গায় তুমি দেখতেছো যে একই যৌগের ভিতরে ইনও আছে, অলও আছে, এ হচ্ছে অস্থায়ী, অস্থায়ী যখন আমরা বলতেছি, অস্থায়ী কথাটার মানেই হচ্ছে এ কি করবে? এই অস্থায়ী অবস্থা থেকে আবার যে অবস্থানে ছিল সে অবস্থানে ফিরে আসবে। সো এই জায়গা থেকে প্রথমে এদিকে গেল, তারপর আবার ফিরে আসলো। সো যাওয়া এবং ফিরে আসা, তার মানে সে একটা গতিশীল অবস্থানে চলে আসবে। এই যে গতিশীল অবস্থানে আসলো, এই গতিশীল অবস্থানকে আমরা বলতেছি গতিশীল সাম্য অবস্থা। এই যে গতিশীল অবস্থানে আসলো, এই গতিশীল অবস্থানকে আমরা বলতেছি গতিশীল সাম্য অবস্থা। বুঝতে পারছো কিনা? সো গতিশীল সাম্য অবস্থা কথাটার মানে এইটা। এবার দেখো সেম ভাবে এইটাকে নিয়ে যদি আমি একটা কিটোন নিয়ে উদাহরণ দিই, একটা সিম্পল কিটোন দেখো, CH3 বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড CH2 বন্ড CH3। সো একটা কিটোন, এই কিটোনের খেয়াল করলে দেখবা এই সাইডেও আলফা কার্বন আছে, এই সাইডেও আলফা কার্বন আছে। সো যে কোনো একটা দিক থেকে গঠন করতে পারে, যৌগ গঠন করতে পারে যে কোনো একটা দিক থেকে। তাহলে আমরা যদি এই দিক থেকে গঠন করাই, তাহলে এই দিক থেকে হাইড্রোজেন এখানে উপরে উঠে যাবে।
সো এদিক থেকে হাইড্রোজেন এখানে উপর উঠে গেলে দেখো সাম্য অবস্থায় যে যৌগটা তৈরি হবে CH3 বন্ড CH2 বন্ড C বন্ড, এই হাইড্রোজেন উপর উঠে গেলে OH পাইলাম কিনা, OH পাইলাম, বন্ড CH বন্ড CH3। তো খেয়াল করো এই জায়গায় একটা ডাবল বন্ড আসতেছে, তাই না? এই জায়গায় একটা কি আসতেছে, ডাবল বন্ড আসতেছে। ওয়াই? কারণ এখান থেকে একটা হাত খুলে গেছে, এখান থেকে একটা হাত খুলে গেছে আর এদিকে একটা হাত ছুড়ে গেছে, সো দুইটা হাত মিলে এখানে ডাবল বন্ড আসলো। তো খেয়াল করো এই যৌগটার নাম ছিল কিটো যৌগ, আর এই জায়গাতে দেখো ইনের কারণে, অ্যালকিনের কারণে ইন, আর অ্যালকোহলের কারণে অল, সো ইনল যৌগ। এরা পরস্পর, এইটা হচ্ছে স্থায়ী যৌগ, এটা হচ্ছে অস্থায়ী যৌগ, কারণ ইনল একসাথে আছে, এরা স্থায়ী না, অস্থায়ী। তো এ আবার ব্যাক এসে আগের জায়গায় ফিরে আসে। সো ব্যাক এসে যদি আগের জায়গায় ফিরে আসে তাহলে কিটো থেকে ইনল, ইনল থেকে কিটো। আবার বলি, কিটো থেকে ইনল, ইনল থেকে কিটো। এই যে ব্যাক এসে আগের জায়গায় ফিরে আসলো, তার মানে এরা একটা গতিশীল সাম্য অবস্থা তৈরি করলো। কি করলো? গতিশীল সাম্য অবস্থা, গতিশীল সাম্য অবস্থা। সো গতিশীল এই যে সাম্য অবস্থা তৈরি করতেছে, এইটাকে আমরা বলতেছি টগ। টগ মানে কি? টতে টটোমারিজম, গতে গতিশীল। টতে টটোমারিজম, গতে গতিশীল। তো টতে টটোমারিজম, গতে গতিশীল উদাহরণ সহ এভাবে তুমি মনে রাখবা। এবং মাথায় রাখতে হবে টটোমারিজম তখনই দিবে যখন অ্যালডিহাইড বা কিটোন থাকবে মাঝখানে, এবং অ্যালডিহাইড কিটোনের পাশের কার্বন আলফা কার্বন, আলফা কার্বনে আলফা হাইড্রোজেন থাকতে হবে কমপক্ষে একটা, কমপক্ষে একটা। ঠিক আছে? কমপক্ষে একটা। সো এর আরও অনেকগুলো উদাহরণ আছে, চাইলে দেখানো যায়। তোমাদের আমি 3-4টা উদাহরণ দেখাইছি, 3টা উদাহরণ দেখাইছি, আরও উদাহরণ আছে। সেই উদাহরণগুলো আরও জোস উদাহরণ আছে, আরও বেশ কিছু মজার ব্যাপার এখানে ব্যাখ্যা করা যায়। বাট তোমরা কি করবা, তোমরা হচ্ছে যে এখান থেকে হাজারন আক্সারের বইতে যা যা আমি পড়াইছি এগুলা, আর হাজারন আক্সারের বইতে আরও 2-1টা উদাহরণ যেগুলো এক্সট্রা আছে সেগুলো একা একটু বোঝার চেষ্টা করবে। একা বোঝার চেষ্টা করলেই তোমার ব্রেন স্ট্রমিং হবে, অনেক ব্রেন স্ট্রমিং হবে। সো বোঝার চেষ্টা করবো, কেমন? সো বোঝার চেষ্টা করবা। বাকি কি বুঝছো না বুঝছো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। ওকে, ভিডিওটা পজ করে কমেন্ট সেকশনে জানাও। সো আশা করি আমাদের এখানে যে 5 প্রকার সমানতা ছিল, সেই 5 প্রকার সমানতা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আসছে। শিকল, অবস্থান, কার্যকারীমূলক, টটোমারিজম, মেটামারিজম। শিকল, অবস্থান, কার্যকারীমূলক, টটোমারিজম, মেটামারিজম, 5 প্রকার কার্যকারীমূলক সম্পর্কে এবার ধারণা আসছে। এবার একটু আমরা মিলাই দেখি তো। শিকল মানে শিকলের পরিবর্তনের কারণে যেই গাঠনিক সমানতা সৃষ্টি হয়। অবস্থান মানে কার্যকরীমূলকের অবস্থানের কারণে যেটা সৃষ্টি হয়। কার্যকরীমূলক মানে কার্যকরীমূলক নিজেই চেঞ্জ হয়ে যায়। টটোমারিজম মানে গতিশীল কার্যকরীমূলক, গতিশীল। একটু আগে দেখছি টটোমারিজম টগ। টটোমারিজম কি? টগ। টগ মানে কি? গতিশীল কার্যকরীমূলক। আর মেটামারিজম মানে কি? কার্যকরীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা। তার শর্ত আমরা কি দেখছিলাম? যে মিনিমাম 4টা কার্বন হইতে হবে কার্যকরীমূলক ছাড়া, এবং ওখানে দ্বিযোজী কার্যকরীমূলক থাকতে হবে। সো এই ছিল আমাদের মোটামুটি গাঠনিক সমানতা, এটার ইচ অ্যান্ড এভরিথিং। গাঠনিক সমানতা থেকে যা যা লাগবে তার ইচ অ্যান্ড এভরিথিং। এরপরে আমরা দেখব হচ্ছে স্টেরিও সমানতা। সো আমরা এখন স্টেরিও সমানতায় একটু ডিপ ডাইভ করার চেষ্টা করব। স্টেরিও সমানতা, এটা একটু হেডলাইন দিই। স্টেরিও, এই কথাটা আমি আগেও বলে আসি যে স্টেরিও সমানতার ভিতরে আমাদের 2টা টার্ম আসবে। একটা হচ্ছে 3D স্ট্রাকচার আর একটা হচ্ছে আলোর প্রতি আচরণ, তাই না? 2টা টার্ম আসবে। সো স্টেরিও সমানতাকে তুমি যদি প্রকারভেদ করো তাও তুমি 2 প্রকার পাবা। একটাকে বলে হচ্ছে জ্যামিতিক সমানতা। একটাকে কি বলে? জ্যামিতিক সমানতা। সো জ্যামিতি মানে ওই 3D স্ট্রাকচারই জ্যামিতিক সমানতা, যেইটার আরেকটা নাম হচ্ছে সিস ট্রান্স সমানতা। এটা মাথায় রাখতে হবে। আর স্টেরিও সমানতার আরেকটা পার্ট যেটা আছে সেটা হচ্ছে 3D স্ট্রাকচারের ছাড়াও আলোর প্রতি আচরণের জন্য আলোক সমানতা। কি বলে? আলোক সমানতা। সো এই যে 2টা পার্ট, এই 2টা পার্ট নিয়ে আমাদের বেসিক্যালি কাজ করা লাগবে। তাহলে একটা হলো জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা, আর একটা হচ্ছে আলোক সমানতা। তো জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা, এইটা থেকে অনেক কোশ্চেন আসে। আর আলোক সমানতা যেটা আছে এটা থেকে মোটামুটি এমসিকিউ ভালোই আসে। হ্যাঁ, সো এমসিকিউ 2টা থেকে আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তোমাকে যদি সমানতা থেকে প্রশ্ন করে, এমসিকিউ টাইপ প্রশ্ন করে, তাহলে এই 2 জায়গা থেকে সবচেয়ে বেশি করে। সো আমাদের এখানে স্টেরিও সমানতা এই কথাটার যে সংজ্ঞায় যখন আমরা যাব তখন আমাদের বেসিক্যালি জিজ্ঞেস করবে যে স্টেরিও সমানতা কাকে বলে। তখন তুমি বলবা যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেতও একই, কিন্তু আণবিক সংকেত গাঠনিক সংকেত এক হওয়া সত্ত্বেও তার ত্রিমাত্রিক দিকবিন্যাস বা 3D স্ট্রাকচার ডিফারেন্স
বা আলোর প্রতি সে বিভিন্ন টাইপের আচরণ করে, আলোর প্রতি বিভিন্ন টাইপের আচরণ করে, এর জন্য যে ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায় তাকে আমরা স্টিরিও সমানতা বলি। এবার স্টিরিও সমানতা এইটা ব্যাখ্যার পর যখন তুমি জ্যামিতিকে আসবা, তোমাকে বলবে জ্যামিতিক সমানতা ব্যাখ্যা করো, তখন তুমি বলবা যে সমস্ত যৌগের আণবিক সংকেত গাঠনিক সংকেত একই, কিন্তু ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন, এবং ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্নতার কারণে তার যে ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায় তাদেরকে আমরা জ্যামিতিক সমানতা বলি। সেম ভাবে তুমি যদি এদিকে যাও, আলোক সক্রিয় সমানতায় যাও, যদি তোমাকে জিজ্ঞেস করে আলোক সক্রিয় সমানতা কি, কাকে বলে, তুমি বলবা যে সমস্ত যৌগের আণবিক সংকেত গাঠনিক সংকেত একই, কিন্তু আলোর প্রতি ত্রিমাত্রিক দিকবিন্যাস একই। এরপরে আসছে না ত্রিমাত্রিক দিকবিন্যাস, ত্রিমাত্রিক দিকবিন্যাস একই। সো আণবিক সংকেত গাঠনিক সংকেত ত্রিমাত্রিক দিকবিন্যাস বা 3D স্ট্রাকচার একই, কিন্তু আলোর প্রতি সে বিভিন্ন টাইপের আচরণ করে। এই আলোর প্রতি বিভিন্ন টাইপের আচরণের জন্য যেই সমানতা দেখা যায় তাকে আমরা আলোক সক্রিয় সমানতা বলি। তো এইভাবে তুমি সংজ্ঞাগুলা নিজের মতো করে আত্মস্থ করার ট্রাই করবে। এটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, টোটালি আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। তুমি কতটা আন্ডারস্ট্যান্ড করতেছো, বুঝতেছো, তার উপর ডিপেন্ড করে তুমি এগুলা ব্যবহার করবা। তাহলে কি আসলো, আমরা স্টেরিও সমানতা বুঝলাম, জ্যামিতিক সিস্ট্রান্স আলোক বুঝলাম। এবার আসবো আমরা জ্যামিতিক সমানতার সাথে আস্তে আস্তে ডিপ ডাইভ করার ট্রাই করব। জ্যামিতিক সমানতার সাথে আস্তে আস্তে ডিপ ডাইভ করার ট্রাই করব। জ্যামিতিক সমানতার ক্ষেত্রে আমাদের জ্যামিতিক সমানতার শর্ত থাকবে, জ্যামিতিক সমানতার শর্ত থাকবে। জ্যামিতিক সমানতার শর্ত হচ্ছে, এখানে খেয়াল করো, এখানে কার্বন 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 ডাবল বন্ড থাকতে হবে, কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে, মানে দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন, অ্যালকিন, এই যে দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন থাকতে হবে। এখন বলবা ভাই এই দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন এইটা থাকলে আমার সুবিধা কি? দেখো, যদি কোথাও কার্বন কার্বন ডাবল বন্ড বা দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন থাকে তাহলে সুবিধা হচ্ছে এই জায়গাতে এই যে ডাবল বন্ড, ডাবল বন্ডের ভিতর একটা আছে সিগমা বন্ড, একটা আছে পাই বন্ড। সো সিগমা এবং পাই বন্ড হলে এখানে একটা মাথায় লাগবে লাইন, সেটা হচ্ছে মুক্ত ঘূর্ণন, মুক্ত ঘূর্ণন, ঘূর্ণন। কথাটা কি? কথাটা হচ্ছে মুক্ত ঘূর্ণন। সো মুক্ত ঘূর্ণন অসম্ভব হয়ে পড়ে বা অবরোহিত হয়, অসম্ভব হয়। সো মুক্ত ঘূর্ণন অসম্ভব হয়। তাহলে খেয়াল করো, আমি যখন এখানে কার্বন কার্বন ডাবল বন্ড নিব তখন এখানে একটা সিগমা একটা পাই বন্ড থাকবে। তো তুমি চিন্তা করো, তোমার কাছে এই একটা কলম আছে, একটা কলম, এই মাথায় একটা কেউ আছে, এই মাথায় একটা কেউ আছে, দুজন মিলে টানাটানি করতেছো। এখন বলো তো এভাবে মুক্ত ঘূর্ণন সম্ভব না? মুক্ত ঘূর্ণন সম্ভব। বাট যখন তুমি এই জায়গাতে দুইটা জিনিস নিবা তখন দেখো এ আর মুক্ত ঘূর্ণন করতে পারবে না, এ ফিক্স হয়ে গেছে। এ আর মুক্ত ঘূর্ণন করতে পারবে না, ফিক্স হয়ে গেছে। সেখানে যখন এই ডাবল বন্ড তৈরি হয় তখন আর মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না। তো মুক্ত ঘূর্ণন সম্ভব না হলে খেয়াল করো তখন যেই প্রবলেমটা হয়, এখানে যদি এ থাকে, এখানে যদি বি থাকে, এখানে যদি সি থাকে, এখানে যদি ডি থাকে, যে যেই কোণায় আছে সে সেই কোণায় ফিক্স, যে যেই কোণায় আছে সে সেই কোণায় ফিক্স। কেউ যদি উল্টায় যায়, উল্টায় গেলেই নতুন যৌগ তৈরি হয়, সেম যৌগ আর থাকে না। আর নতুন যৌগ তৈরি হলেই তাদের বৈশিষ্ট্য ডিফারেন্স হয়ে যায়। আবার বলি, কেউ যদি একটু উল্টায় যায়, কেউ একটু উল্টায় গেলেই নতুন যৌগ তৈরি হয়, নতুন যৌগ তৈরি হলেই তখন এটা আমরা টোটালটাকে আর ফিক্স পাই না, নতুন জিনিস পাই। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের খেয়াল করো, অ্যালকিন যদি আমরা নিই, অ্যালকিন যদি আমরা নিই, এই অ্যালকিন কাঠামোতে আমাদের মুক্ত ঘূর্ণন অসম্ভব হয়ে পড়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার প্রশ্নে অ্যালকিনই আসবে। আরেকটা চাকরিক যৌগ নিয়ে উদাহরণ দেওয়া যায়। চাকরিক যৌগের ক্ষেত্রে তোমার চাকরিক অ্যালকেন যেটা আছে সেটাও তোমার মুক্ত ঘূর্ণন অসম্ভব তৈরি করে, বাট ওইটা আমাদের পরীক্ষায় আসে না, একদমই আসে না। সো যার কারণে আমরা ওই দিকের উদাহরণে যাচ্ছি না, আমরা শুধুমাত্র অ্যালকিন নিয়ে ডিটেলসটা পড়ি। তো দেখো এখানে আমাদের মুক্ত ঘূর্ণন অসম্ভব হয়ে পড়ে। তাহলে এখানে আমরা কি বলছি যে মানে কার্বন কার্বন দ্বিবন্ধন বা অ্যালকিন শ্রেণীর যে সমস্ত যৌগগুলো আছে সেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে মুক্ত ঘূর্ণন অসম্ভব হয়ে পড়ে। এর কারণে আমরা এখানে তোমার জ্যামিতিক সমানতা বা ত্রিমাত্রিক দিকবিন্যাসের ভিন্নতা পাই বা সিস্ট্রান্স সমানতা পাই। তো এখানে আমাদের শর্তগুলো যদি আমরা আরেকটু বোঝার চেষ্টা করি, দেখো জ্যামিতিক সমানতার শর্ত দেখবো আমরা এখানে। আমরা এখন কি দেখব? জ্যামিতিক সমানতা তার শর্ত। সো জ্যামিতিক সমানতার শর্তর ভিতরে নাম্বার 1 দেখো, নাম্বার 1 কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। খেয়াল করো, এক হাতে এ এক হাতে বি থাকলে আরেক হাতে এ আরেক হাতে বি থাকতে পারবে। সো এটা জ্যামিতিক সমানতা দিবে, এটা হচ্ছে প্রথম শর্ত। 2 নম্বর শর্ত খেয়াল করো, কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে এক হাতে এ এক হাতে যদি বি থাকে আরেক হাতে বি আরেক হাতে সি থাকতে পারবে, এটাও জ্যামিতিক সমানতা দিবে।
আচ্ছা 3 নম্বর দেখো আরেকটা শর্ত আছে, কার্বন কার্বন ডাবল বন্ড এক হাতে এ এক হাতে বি যদি থাকে, আরেক হাতে সি আরেক হাতে ডি থাকতে পারবে, এটাও জ্যামিতিক সমানতা দিবে। এই যে উদাহরণগুলো দিলাম এরা প্রত্যেকে খেয়াল করো, প্রত্যেকে জ্যামিতিক সমানতা দেয়। এ জ্যামিতিক সমানতা দেয়, এ জ্যামিতিক সমানতা দেয়, ঠিক আছে, এ জ্যামিতিক সমানতা দেয়। সো এই যে জিনিসপত্রগুলা এগুলা সবাই কি করে, জ্যামিতিক সমানতা দেয়, এরা সবাই জ্যামিতিক সমানতা দেয়। তো এই যে জ্যামিতিক সমানতা দিচ্ছে, দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি, জ্যামিতিক সমানতা দিচ্ছে 1 2 3, এদের ভিতর একটা কমন ফিনোমেনা একটু খেয়াল করবা, একটা কমন ফিনোমেনা একটু খেয়াল করবা। ফিনোমেনাটা হচ্ছে, খেয়াল করো তো, এই যে একটা কার্বন আছে না, এই একটা কার্বন, এই কার্বনের এদিকে একটা হাত আছে এদিকে একটা হাত আছে, তাই না? এই এক কার্বনের যে দুইটা হাত, দুইটা হাতে দেখো এ আর বি দুইটা ভিন্ন ভিন্ন যৌগ আছে। এক কার্বনের যে দুইটা হাত দেখো তো এ আর বি দুইটা ভিন্ন ভিন্ন যৌগ আছে। এক কার্বনের দুইটা হাতে এ আর বির দুইটা ভিন্ন ভিন্ন যৌগ আছে। খেয়াল করো এদিকেও খেয়াল করলে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ, দুইটা ভিন্ন ভিন্ন যৌগ, দুইটা ভিন্ন ভিন্ন যৌগ। তার মানে জ্যামিতিক সমানতা দিতে গেলে আমার কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে এবং ওই কার্বনের যে দুইটা হাত, দুই হাতে ভিন্ন ভিন্ন যৌগ থাকতে হবে, দুই হাতে ভিন্ন যৌগ থাকতে হবে, তাহলেই আমি এখানে জ্যামিতিক সমানতা পাবো। এটাই হচ্ছে আমার শর্ত। এবারটা আমরা এই শর্ত ব্যবহার করে কয়েকটা যৌগ দেখব। যেমন ধরো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, কার্বন কার্বন ডাবল বন্ড, এই সাইডে আমার সি ডাবল এইচ আছে, এই সাইডে আমার সি ডাবল এইচ আছে, এখানে দেখো এইচ আছে, এখানে দেখো এইচ আছে। খেয়াল করে দেখো তো, এইটা আমাদের যদি এ হিসেবে কাজ করে, এটা যদি বি হিসেবে কাজ করে, এটা যদি এ হিসেবে কাজ করে, এটা বি হিসেবে কাজ করে, এটা 1 নম্বর শর্তের সাথে মানে না, 1 নম্বর শর্তের সাথে মানে। এবং এই যৌগটাকে আমি কি বলবো, দেখো এই যৌগটাকে বলা হয় সিস সমাণু। সিসের এই এস দিয়ে বোঝায় সেম, সেম মানে হচ্ছে সেম সাইড। সো সেম সাইড মানে কি, একই টাইপের পোলারিটি, একই টাইপের আণবিক ভর, একই টাইপের যৌগগুলো এক সাইডে থাকবে। যেমন দেখো এখানে সি ডাবল এইচ একই টাইপের যৌগ, এক সাইডে আছে, সেম সাইডে, হয় উপরে নাই নিচে। দেখো এইটা সেম সাইডে আছে। সো একই টাইপের যৌগগুলো হয় উপরে নাই নিচে, উপরে সেম সাইড নিচে সেম সাইড যদি থাকে তখন সেটাকে সিস সমাণু বলে, সিস সমাণু বলে। তাহলে এইটা একটা জ্যামিতিক সমাণু। সেই জ্যামিতিক সমাণু আমি দেখলাম কিভাবে, এই একই কার্বনের দুই হাতে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ আছে, একটা সি ডাবল এইচ আছে একটা এইচ আছে, একটা সি ডাবল এইচ একটা এইচ থাকার কারণে, একটা সি ডাবল এইচ একটা এইচ থাকার কারণে, দুইটা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে সে জ্যামিতিক সমানতা দেখাচ্ছে। এরপরে সেকেন্ড ফিনোমিনা হচ্ছে যে এখানে এস সিস হবে। সিস কেন হবে, কারণ হচ্ছে এস দিয়ে সেম সাইড বোঝায়, সেম সাইড মানে সি ডাবল এইচ একই সাইডে, এইচ একই সাইডে আছে, সি ডাবল এইচ একই সাইডে, এইচ একই সাইডে আছে। সো সেম সাইডে থাকলে সেটাকে আমরা সিস সমাণু বলি, সেম সাইডে থাকলে সেটাকে আমরা কি বলি, সিস সমাণু বলি। সেম ভাবে এখন যদি আমি কার্বন কার্বন ডাবল বন্ড নিই, উপরে সি ডাবল এইচ নিলাম, নিচে সি ডাবল এইচ নিলাম এই সাইডে, এখানে হাইড্রোজেন নিলাম, এখানে হাইড্রোজেন নিলাম। খেয়াল করে দেখো এই একই কার্বনের দুই হাতে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস আছে, একই কার্বনের দুই হাতে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস আছে। তাহলে এরা কিন্তু জ্যামিতিক সমানতা দিচ্ছে। বাট এখন দেখো এই সি ডাবল এইচ এর সাথে এই সি ডাবল এইচ অপোজিট সাইডে আছে। অপোজিট সাইডে থাকলে এটাকে বলা হচ্ছে ট্রান্স। ট্রান্স শব্দটার এই আর থেকে তুমি মনে রাখবা রিভার্স, আর থেকে তুমি মনে রাখবা রিভার্স। ট্রান্সের আর মানে রিভার্স, রিভার্স মানে কি বিপরীত। তাহলে দেখো যদি বিপরীত সাইডে থাকে তখন সেটাকে আমরা বলবো ট্রান্স সমাণু। তাহলে এইটা হচ্ছে আমাদের সিস সমাণু, ওইটা কি, ওইটা হচ্ছে ট্রান্স সমাণু। মনে থাকবে, একটা হচ্ছে আমাদের সিস সমাণু, আরেকটা হচ্ছে ট্রান্স সমাণু। তাহলে জ্যামিতিক সমানতা দেওয়ার শর্ত হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে। কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে কি হয়, মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না, ফলে তোমার 3D স্ট্রাকচার ডিফারেন্স হয়ে যায়, ডিফারেন্ট 3D স্ট্রাকচার চলে আসে। সো মুক্ত ঘূর্ণন যখন সম্ভব হয় না, ডিফারেন্ট 3D স্ট্রাকচার যখন চলে আসে, তখন আমরা এই ধরনের সমানতা দেখতে পাই। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা পাচ্ছি সিস, একটা পাচ্ছি ট্রান্স। আমরা এরকম আরো অহরহ উদাহরণ নিতে পারি। যেমন ধরো আমরা এখানে কার্বন কার্বন ডাবল বন্ড নিলাম, এই সাইডে আমরা CH3 নিলাম, এই সাইডে আমরা এইচ নিলাম, এই সাইডে আমরা তোমার হচ্ছে ব্রোমিন নিলাম, এই সাইডে আমরা CH3 নিলাম। এখন বলো এটা সিস না ট্রান্স? এটা কি আলোক সক্রিয় তোমার জ্যামিতিক সমানতা দিবে? উত্তর হচ্ছে ইয়েস, এটা জ্যামিতিক সমানতা দিবে। কেন দিবে? কারণ দেখো কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এই কার্বনের দুই হাতে দুইটা ভিন্ন যৌগ, এই কার্বনের দুই হাতে দুইটা ভিন্ন যৌগ, তাহলে এটা জ্যামিতিক সমানতা দিবে। এবার খেয়াল করো এই CH3
এর সাথে ঠিক অপোজিটে সেম CH3 আছে, তাহলে এরা অপোজিটে থাকার কারণে এদেরকে বলা হয় ট্রান্স সমাণু। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ট্রান্স সমাণু। তাহলে এই যে যৌগটা, এই যৌগটা হচ্ছে আমার ট্রান্স যৌগ, ট্রান্স যৌগ। এবার সিস এবং ট্রান্সের কয়েকটা বৈশিষ্ট্য আছে। প্রথম কথা, সিসের আসি। সিসের বৈশিষ্ট্য কি? সিসের বৈশিষ্ট্য হচ্ছে সিসের ঘনত্ব, তারপর হচ্ছে স্ফুটনাঙ্ক এবং তোমার হচ্ছে যে ঘনত্ব স্ফুটনাঙ্ক, হ্যাঁ এই দুইটা, এগুলো হচ্ছে বেশি। ঘনত্ব স্ফুটনাঙ্ক সিসের ক্ষেত্রে বেশি হবে। এবার বলবা ভাই সিসের ক্ষেত্রে ঘনত্ব স্ফুটনাঙ্ক বেশি কেন হবে? সিস মানে কি? সিস মানে সেম সাইড। সেম সাইডে যখন একটা যৌগ থাকে, খেয়াল করো, এই যৌগটাই যখন আমার সেম সাইডে থাকবে, কার্বন কার্বন ডাবল বন্ড, এই সাইডে CH3 আছে, এই সাইডে CH3 আছে, এই সাইডে হাইড্রোজেন আছে, এই সাইডে হাইড্রোজেন আছে। সো সেম সাইডে যখন থাকে তখন দেখো আণবিক ভরগুলা কাছাকাছি থাকে না? বেশি আণবিক ভরগুলা, কম আণবিক ভরগুলা কাছাকাছি থাকে। সো কাছাকাছি থাকলে তখন এদের ভিতরে আকর্ষণ বল বেড়ে যায়। খেয়াল করো, এই আণবিক ভর বৃদ্ধির কারণে এর ভিতরে আকর্ষণ বল বৃদ্ধি পায়, আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধির কারণে তখন যেটা হয় যে আমাদের এর স্ফুটনাঙ্ক বেড়ে যায়। কি হয়? স্ফুটনাঙ্ক বেড়ে যায়। সো স্ফুটনাঙ্ক বেড়ে গেছে কিসের কারণে? আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধির কারণে। এবং খেয়াল করো, ঘনত্ব বৃদ্ধি পাইছে কারণ এইটা অনেক কাছাকাছি আছে এবং কাছাকাছি থাকা সত্ত্বেও এই কিন্তু আনস্ট্রাকচার্ড অবস্থায় আছে। একই সাইডে, এক সাইডে এরকম স্ট্রাকচার, এক সাইডে এরকম স্ট্রাকচার। সিস সবসময় আনস্ট্রাকচার্ড অবস্থায় থাকে। আনস্ট্রাকচার্ড অবস্থায় থাকলে তার কি হয়? ঘনত্ব বৃদ্ধি পায়। বা ট্রান্সের ক্ষেত্রে খেয়াল করো, একটার সাথে আরেকটা বিপরীত, এই বিপরীত কাঠামোকে বলে হচ্ছে প্রতিসম কাঠামো। কি বলে? প্রতিসম কাঠামো। সো প্রতিসম কাঠামো যদি তুমি কখনো পাও, খেয়াল করো, প্রতিসম কাঠামো যদি কখনো তুমি পাও, তখন এটা মাথায় রাখবা, প্রতিসম কাঠামোতে গলনাঙ্ক এইটা বেড়ে যায়। কারণ কি? এইটা স্ট্রাকচার্ড অবস্থায় আছে। স্ট্রাকচার্ড, বিপরীত দেখো, একটা আরেকটা ঠিক বিপরীত দিকে চলে যাচ্ছে। সো বিপরীত দিকে স্ট্রাকচার যখন থাকবে তখন তার গলনাঙ্ক বেড়ে যাবে। তাহলে এখানে আমাদের তিনটা জিনিস মনে রাখবা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব। সো ঘনত্ব এবং স্ফুটনাঙ্ক এটা সিসের ক্ষেত্রে বেশি, ঘনত্ব এবং স্ফুটনাঙ্ক এটা সিসের ক্ষেত্রে বেশি, আর গলনাঙ্ক এটা ট্রান্সের ক্ষেত্রে বেশি। ট্রান্সের গলনাঙ্ক বেশি কেন? কারণ এটার প্রতিসম কাঠামো মানে দুইটা বিপরীত দিকে গেছে। প্রতিসম কাঠামো মানে কি? দুইটা বিপরীত দিকে গেছে। সো আশা করি এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়েছে। চমৎকার জিনিসটা। সো এইভাবে আমরা কি করলাম? আমরা এখান থেকে সিস এবং ট্রান্স এই সমানুতা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেলাম যে সিস সমাণু কি, ট্রান্স সমাণু কি, সিস সমাণু থেকে কিভাবে কি করব, ট্রান্স সমাণু থেকে কিভাবে কি করব। সো আশা করি এই ব্যাপারটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আসছে আমাদের। এরপরে আসো সিস ট্রান্স, এটার পরে আমরা এখন দেখব হচ্ছে সিস ট্রান্স এটার বিস্তারিত বোঝার পরে এখন দেখব হচ্ছে আলোক সমানুতা বা আলোক সক্রিয় সমানুতা। কি দেখব? আলোক সমানুতা বা আলোক সক্রিয় সমানুতা। সো আলোক সমানুতা বা আলোক সক্রিয় সমানুতার জন্য কয়েকটা শর্ত আছে। শর্ত নাম্বার 1, প্রথমেই আমি একটু লিখে দিই এই সাইডে, শর্তগুলা দেখো। শর্ত নাম্বার 1, প্রথমেই মাথায় রাখবা যে প্রথম শর্ত হচ্ছে কাইরাল কার্বন। আলোক সক্রিয় সমানুতা দেখাতে গেলে কাইরাল কার্বন থাকতে হবে। উইদাউট কাইরাল কার্বন আলোক সক্রিয় সমানুতা সম্ভব না। প্রথম শর্তই হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে। সো যদি কোথাও কাইরাল কার্বন থাকে তার মানে সে আলোক সক্রিয় সমানুতা দেখাবে। আবার বলি, যদি কোথাও কাইরাল কার্বন থাকে তার মানে সে আলোক সক্রিয় সমানুতা দেখাবে। এবার একটা কাইরাল কার্বন দিয়ে তুমি টোটাল আলোক সক্রিয় সমানুতার সমস্ত টার্মিনোলজিগুলোকে ব্যাখ্যা করতে পারবা না। তার জন্য তোমাকে আরো কয়েকটা বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। 2 নাম্বার যে বিষয় কাইরাল কার্বনের পর, সেটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। দর্পণ প্রতিবিম্ব মানে হচ্ছে আয়নার সামনে দাঁড়ালে যেই ছবি তৈরি হয় বা ইমেজ তৈরি হয়। আয়নার সামনে দাঁড়ালে আমাদের একটা ছবি তৈরি হয় না আয়নার? আমি এখানে দাঁড়ায় আছি, এর ভিতরে আমার একটা ছবি তৈরি হচ্ছে। সো এটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। ঠিক আছে? তো প্রথম টার্ম হচ্ছে কাইরাল কার্বন, দ্বিতীয় টার্ম হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, 3 নাম্বার টার্ম হচ্ছে অসমপাতন। এই যে 3টা শব্দ, এই 3টা শব্দ দিয়ে তুমি টোটাল আলোক সক্রিয় সমানুতাকে ব্যাখ্যা করতে পারবা। এই 3টা শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারবা।
প্রথমে আসি আমরা প্রথম শব্দটা কাইরাল কার্বন। কাইরাল কার্বনের আরেকটা নাম হচ্ছে অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। সো একটা কার্বন, এই কার্বনের 4টা হাত আছে। এই কার্বনের 4 হাতে যদি 4টা ভিন্ন ভিন্ন যৌগ থাকে, যেমন এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, তখন এই যৌগকে বলা হচ্ছে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। কোনো একটি কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন যৌগ থাকার মানেই হচ্ছে সেটা কাইরাল কার্বন। কোনো একটি কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন যৌগ, যেমন ধরো আমরা যদি একটা সিম্পল যৌগ দেখি, এই একটা কার্বন, এই কার্বনের এই সাইডে সি ডাবল এইচ আছে, এই সাইডে এইচ আছে, এই সাইডে তোমার ও এইচ আছে, এই সাইডে CH3 আছে। তো খেয়াল করো তো, একটা কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন যৌগ পাইলাম না? একটা কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন যৌগ পাইলাম। সো এই 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন যৌগ থাকা মানে OH, CH3, COOH, H। তাহলে কি এরা সবাই ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এই মাঝখানের যে কার্বন, এইটাকে বলা হবে কাইরাল কার্বন। কাইরাল কার্বনকে স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। কাইরাল কার্বনকে কি স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। কোথাও যদি তোমার কাইরাল কার্বন থাকে, দেখো কোথাও যদি তোমার কাইরাল কার্বন বা স্টার চিহ্ন থাকে, তার মানে সে হচ্ছে আলোক সক্রিয়। তার মানে কি সে হচ্ছে আলোক সক্রিয়, মানে সে আলোক সক্রিয় সমানতা দেখাবে। তার মানে আমি যদি কোনো একটা যৌগ দিই, সাপোজ ধরো একটা যৌগ দিলাম CH3, তারপরে CH OH, CH2, CH3, এই যৌগটা। এখন আমি বললাম এই যৌগটা আলোক সক্রিয় কিনা ব্যাখ্যা করো। তুমি এই যৌগটা আলোক সক্রিয় কিনা ব্যাখ্যা করার জন্য জাস্ট খুঁজবা এখানে এমন কোনো কার্বন আছে যেটা কাইরাল কার্বন, জাস্ট এটুকু খুঁজলেই হচ্ছে। খেয়াল করো, খুঁজলেই তুমি পেয়ে যাবা প্রথম যেই কার্বন, এই কার্বনের 3টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেনই তো সেম, তাহলে হচ্ছে না। দ্বিতীয় যেই কার্বন আছে, দেখো দ্বিতীয় কার্বনের এক হাতে CH3 আছে, আরেক হাতে হাইড্রোজেন আছে, আরেক হাতে OH আছে, আরেক হাতে এই অংশটা আছে। দেখো তো 4টা ভিন্ন ভিন্ন জিনিস কিনা। এইটা 1 নাম্বার ভিন্ন জিনিস, এটা 2 নাম্বার ভিন্ন জিনিস, হাইড্রোজেন 3 নাম্বার ভিন্ন জিনিস, CH3 4 নাম্বার ভিন্ন জিনিস। তাহলে খেয়াল করো এখানে যেই আমার কার্বনটা আছে, এই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকার কারণে এই কার্বনকে আমি বলতেছি হচ্ছে কাইরাল কার্বন। এই কার্বনকে আমি কি বলতেছি? কাইরাল কার্বন। তাহলে কোনো একটি কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকার মানে হচ্ছে সে কাইরাল কার্বন। কোন একটি কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকার মানে হচ্ছে সে কাইরাল কার্বন। আর যেহেতু এই যৌগের ভিতরে একটা কাইরাল কার্বন আছে, খেয়াল করো এই যৌগের ভিতরে একটা কাইরাল কার্বন আছে, তার মানে যৌগটা আলোক সক্রিয়। যৌগটা কি? আলোক সক্রিয়। এবং এটা কয়টা আলোক সক্রিয় সমানুতা দিবে সবসময় মাথায় রাখবা। আলোক সক্রিয় সমানুতার সংখ্যা n = 2 to the power n। 2 to the power n মানে কি? এই n মানে কাইরাল কার্বন সংখ্যা। তো কাইরাল কার্বন যদি 1 হয় তাহলে 2 to the power 1 মানে 2টা আলোক সক্রিয় সমানুতা দেয়। কয়টা দেয়? 2টা আলোক সক্রিয় সমানুতা দেয়। সেখানে 2 ধরনের আলোক সক্রিয় সমানুতা দেখা যাবে। বুঝতে পারছো? 2 ধরনের আলোক সক্রিয় সমানুতা দেখা যাবে। তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম যে আলোক সক্রিয় সমানুতা দেয় কিনা সেইটার প্রথম শর্ত হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন মানে কি? একটা কার্বনের 4 হাতে 4টা যদি ভিন্ন ভিন্ন জিনিস থাকে তখন সেটাকে আমরা কাইরাল কার্বন বলি। এই কাইরাল কার্বনের ক্ষেত্রে এটা স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, আলোক সক্রিয় হয়। কোথাও যদি কাইরাল কার্বন থাকে তার মানেই সে আলোক সক্রিয়। আবার বলি, কোথাও যদি কাইরাল কার্বন থাকে তার মানেই সে আলোক সক্রিয়। তার মানে এখানে যেহেতু কাইরাল কার্বন আছে সে আলোক সক্রিয়। তাহলে একটা উদাহরণ দেখলাম যে আলোক সক্রিয় কারা? এই যৌগটা আলোক সক্রিয়। কেন আলোক সক্রিয়? কারণ এই যৌগের ভিতরে CH3, হাইড্রোজেন, OH, C2, CH3 এইগুলো আলাদা আলাদা যৌগ আছে একটা কার্বনে। তো এটা একটা আলোক সক্রিয় যৌগ। ওকে, এবার আসো, যখনই আমরা এই আলোক সক্রিয় যৌগ কাইরাল কার্বন এগুলো বুঝলাম, এরপরে পরের যেই বেসিক জিনিসটা আমার বুঝতে হবে সেটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। দর্পণ প্রতিবিম্ব আলোক সক্রিয় হলো, বাট আলোক সক্রিয় হলেই হবে না, আমাদের এখানে দর্পণ প্রতিবিম্ব এবং অসমপাতন এই 2টা জিনিস বুঝতে হবে আমাদের আরো 3টা টার্ম বোঝার জন্য। আলোক সক্রিয় সমানুতায় কয়েকটা টার্ম আছে: এনানসিওমার, ডায়াস্টেরিওমার, রেসিমিক মিশ্রণ, মেসোযৌগ। 4টা টার্ম আছে: এনানসিওমার, ডায়াস্টেরিওমার, তারপর হচ্ছে রেসিমিক মিশ্রণ, মেসোযৌগ। এই 4টা টার্ম বোঝার জন্য আমাদের আরো 2টা জিনিস লাগবে, সেটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব আর একটা হচ্ছে অসমপাতন। প্রথমে আসি দর্পণ প্রতিবিম্ব। তো দর্পণ প্রতিবিম্ব মানে হচ্ছে, খেয়াল করো, তুমি চিন্তা করো এই হাতটাকে তুমি যদি আয়নার সামনে নাও তাহলে তুমি কি দেখতে পাবা? তো এইটা ধরো আমার হাত,
আয়নার সামনে যখনই আমি এই হাতটা নিব তখন আমি এই হাতটা দেখতে পাবো, এইটার দর্পণ প্রতিবিম্ব এইটা, অর্থাৎ এই আঙুলের প্রতিবিম্ব এই আঙুল, এই আঙুলের প্রতিবিম্ব এই আঙুল, এই আঙুলের প্রতিবিম্ব এই আঙুল, এই আঙুলের জন্য এই আঙুল, এই আঙুলের জন্য এই আঙুল, অর্থাৎ এই হাতের জন্য এই হাত। আমি যদি নিজে আয়নার সামনে এভাবে দাঁড়াই তাহলে ঠিক অপোজিটে আরেকজন মানুষ এভাবে দাঁড়াবে, মিল্টন ভাইয়া আরেকটা সামনে দাঁড়াবে, তুমি আয়নার সামনে দাঁড়াবা, তুমিও পাবা। তো চিন্তা করো তো এইটা দর্পণ প্রতিবিম্ব, এটা না? সো যদি কোনো যৌগ আরেকটা যৌগের ঠিক এরকম অপোজিট দর্পণ প্রতিবিম্ব দেয় তাহলে আমরা এই জিনিসটাকে বলতে পারি দর্পণ প্রতিবিম্ব। এবার চিন্তা করো তুমি এইটা, তোমার দর্পণ প্রতিবিম্ব এইটা, সো তুমি এবং তোমার দর্পণ প্রতিবিম্ব পাশাপাশি দাঁড়ায় আসো, দুইটাকে তুমি যদি এখন এইরকম অ্যালং সাইড পাশাপাশি সাইডে নিয়ে এভাবে বসানোর চেষ্টা করো, বলো তো এটা কি বসবে? বসবে না। দেখো তো এই যে বসলো না, এই না বসাটাকে বলা হচ্ছে অসমপাতন। অসমপাতন মানে অসমপাতিত হচ্ছে না, এটাকে বলে অউপরস্থাপনীয়, মানে একটার উপর আরেকটা স্থাপন করা যাচ্ছে না। অউপরস্থাপনীয় মানে কি? একটার উপর আরেকটা স্থাপন করা যাচ্ছে না। অপরস্থাপনীয় মানে হচ্ছে একটার উপর আরেকটা স্থাপন করা যায় না। অসমপাতন মানে একটার উপর আরেকটা স্থাপন করা যায় না, বাট তারা দর্পণ প্রতিবিম্ব। আবার বলি, তারা দর্পণ প্রতিবিম্ব কিন্তু অপরস্থাপনীয়। এখন বলবা ভাইয়া এই জিনিসটা কেন শিখাইলেন? দেখো দুইটা জিনিস তো বুঝছো, এখন আমরা একটু কয়েকটা যৌগ নিয়ে দেখবো জিনিসটা। সাপোজ ধরো এখানে আমরা একটা কার্বন নিলাম, নিচে C+H আছে, উপরে H আছে। খেয়াল করো এই সাইডে আমরা OH নিলাম, এই সাইডে আমরা OH নিলাম, এই সাইডে H নিলাম, এই সাইডে H নিলাম। এখন মাঝখানে আমি একটা আয়না দিব, হ্যাঁ, এই একটা আয়না দিলাম, এটা একটা আয়না। সো এই আয়নার ভিতরে এই যৌগটা যদি আমি বসাই, ঠিক অপোজিটে এর দর্পণ প্রতিবিম্ব আরেকটা যৌগ তৈরি হবে, উপরে H কার্বন, নিচে C+H। এখন এই দর্পণ প্রতিবিম্ব মানে হচ্ছে এইটার যে স্ট্রাকচার, ডানে এবং বামের যে স্ট্রাকচার, এইটা চেঞ্জ হয়ে যায়। এই হাইড্রোজেন এইটা ডান সাইডে ছিল, এটা বাম সাইডে চলে আসে। এই OH এটা বাম সাইডে ছিল, এটা ডান সাইডে চলে যায়। সো এই হচ্ছে আমাদের দর্পণ প্রতিবিম্বের কাহিনী। তার মানে এই যৌগটা এই যৌগের সাথে কি বলতো? দর্পণ প্রতিবিম্ব। এই যৌগটা এই যৌগের সাথে কি? দর্পণ প্রতিবিম্ব। বুঝবা জিনিসটা? তাহলে দর্পণ প্রতিবিম্ব যখন হচ্ছে তখন এইটা এটার সাথে দর্পণ প্রতিবিম্ব। এখন বলতো এইটাকে ধরে যদি আমি এইটার উপর বসাই দিই তাহলে বসবে? বসবে না। যদি না বসে তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে অসমপাতন বা অসমপাতিত, বা একটার উপর আরেকটা স্থাপন করা যায় না। তাহলে প্রথমে দেখলাম দর্পণ প্রতিবিম্ব, তারপরে দেখলাম অসমপাতন। প্রথমে দেখলাম দর্পণ প্রতিবিম্ব, তারপরে দেখলাম কি? অসমপাতন। এখন দেখো দর্পণ প্রতিবিম্ব এবং অসমপাতন এই যে দুইটা টার্ম শিখলাম, এই দুইটা টার্মকে ব্যবহার করে আমরা এখন যেটা দেখব সেটা আমরা দেখব হচ্ছে এনানসিওমার। একটা টার্ম দেখব, এনানসিওমার। টার্মটা কি? এনানসিওমার। ঠিক আছে? সো এনানসিওমার মানে হচ্ছে যে, খেয়াল করো যদি আমাদের কাছে এরকম কোনো যৌগ থাকে, খেয়াল করো এই জায়গাতে হাইড্রোজেন আছে, কার্বন, এখানে C+H আছে, এই সাইডে OH আছে, এখানে H আছে, ওকে মেনে নিলাম। এখানে H আছে, এখানে OH আছে। ঠিক এই যৌগটা দর্পণ প্রতিবিম্ব যদি আরেকটা যৌগ আমরা আঁকার চেষ্টা করি তাহলে খেয়াল করো উপরে আমার হাইড্রোজেনই থাকবে, নিচে আমার C+H থাকবে। কারণ কি? আমার যদি তুমি আয়নার ভিতরে ছবি দেখো, আমার মাথার পাখি উল্টায় যায়, মাথা পা উল্টায় না, ডান হাত বাম হাতে যায়, বাম হাত ডান হাতে যায়, মানে ডান বামে যায়, বাম ডানে যায়, মাথা পা তো উল্টায় না। সো এই জন্য দেখো উপরেরটা উপরে আছে, C+H নিচেই আছে। এবার দেখো এই ডান সাইডেরটা বাম সাইডে চলে যাবে, এই সাইডে OH, এই বাম সাইডেরটা ডান সাইডে আসবে, এই Hটা এই সাইডে চলে যাবে, আর এই OHটা এই সাইডে আসবে। এই যে যৌগ দুইটা দেখো একটা আরেকটা দর্পণ প্রতিবিম্ব। প্রথম কথা দেখতে হবে এখানে কাইরাল কার্বন আছে কিনা। তো চিন্তা করো তো এই যে কার্বনটা, এই কার্বনের এক হাতে OH, এক হাতে C+H, এক হাতে হাইড্রোজেন, আর এক হাতে টোটালি ভিন্ন একটা জিনিস আছে। তার মানে এটা কিন্তু একটা কাইরাল কার্বন। সেম ভাবে এই কার্বনটাও কাইরাল কার্বন। তাহলে দেখো এই যৌগটা কাইরাল কার্বন বিশিষ্ট। আচ্ছা, কাইরাল কার্বন বিশিষ্ট, এই যৌগটাও কাইরাল কার্বন বিশিষ্ট, তাহলে কাইরাল কার্বন বিশিষ্ট। অ্যান্ড দেন পরের ক্ষেত্রে দেখো এইটা এবং এইটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। এবার খেয়াল করো তো এইটাকে ধরে নিয়ে যদি এর উপরে বসাও তাহলে বসাইলে একটাকে আরেকটার উপর বসবে? উপর হচ্ছে না, অপরস্থাপনীয়। তাহলে এখন আমরা একটু শর্তগুলো মেলানোর চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে কাইরাল কার্বন,
দ্বিতীয় কথা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব। 3 নম্বর কথা হচ্ছে অসমপাতন, অসমপাতন। তো খেয়াল করো, যদি কোথাও তুমি কাইরাল কার্বন পাও, দর্পণ প্রতিবিম্ব পাও, অসমপাতনও পাও, তাহলে এই যে ফিনোমেনা, এই ফিনোমেনাতে যেই দুইটা যৌগ তুমি পাইছো, এই দুইটা যৌগ একজন আরেকজনের এনানসিওমার। কি বলতে পারবা? যদি কোথাও এরকম দুইটা যৌগ একটার ভিতরে কাইরাল কার্বন আছে, একটা দর্পণ প্রতিবিম্ব, এবং একজন আরেকজনের সাথে অসমপাতন হচ্ছে, তখন যৌগ দুইটাকে একজন আরেকজনের এনানসিওমার বলতে পারবা। কি বলতে পারবা? এনানসিওমার। সো এনানসিওমার বললে, খেয়াল করো, এনানসিওমার যখন তুমি বলবা, এনানসিওমার বললে এই যে এনানসিওমার যৌগটা পাচ্ছ, এনানসিওমারের একটা হচ্ছে ডান দিকে আর একটা হচ্ছে বাম দিকে ঘোরায় লাইটকে। কাইরাল কার্বন মানে হচ্ছে লাইটকে সে কিছু একটা করবে। তো কি করবে? কেউ যদি হচ্ছে ডান দিকে ঘোরায়, যেমন ধরো এই জায়গাতে আমরা সাপোজ ধরে নিলাম OH এর অবস্থান বাম দিকে। সো OH এর অবস্থান বাম দিকে মানে এ হচ্ছে লেভো মানে হচ্ছে বাম দিকে। সো এ হচ্ছে লাইটকে মাইনাস সাইডে ঘোরায়, -2.24 ডিগ্রি ঘোরায় সাপোজ ধরো। আর এ খেয়াল করো ডান দিকে আছে, ডান দিকে মানে হচ্ছে ডেক্সট্রো, ঠিক আছে, ডেক্সট্রো মানে হচ্ছে সে +2.24 ডিগ্রি ঘোরায়। সো দেখো ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে এই নাম্বারটা আসে, ল্যাকটিক অ্যাসিড, এটা ল্যাকটিক অ্যাসিড হয়েছে কিনা জানি না। সো ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে একটা হচ্ছে লেভো, একটা হচ্ছে ডেক্সট্রো। সো খেয়াল করো এই যে দুইটা যৌগ একটা আরেকটার কি বলে? এনানসিওমার, একটা আরেকটা এনানসিওমার। এর আরো নাম আছে, এনানসিওমার ছাড়াও একে এন্টিমার আবার এন্টিপড এই নাম দিয়েও প্রকাশ করা হয়। তাহলে এনানসিওমার ছাড়াও একে এন্টিমার, এন্টিপড, এনানসিওমর্ফ এগুলো দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কেউ যদি আমার এই বৈশিষ্ট্যগুলো দেখায়, তাহলে সে হচ্ছে এনানসিওমার, এন্টিমার, এন্টিপড। বুঝতে পারছো? এনানসিওমার, এন্টিমার, এন্টিপড। তো এইগুলো আমরা বুঝলাম যে একটা যদি যৌগ হয় সেই যৌগটা এনানসিওমার হয় কিভাবে, এন্টিমার, এন্টিপড কিভাবে হয়। এবার আসো, যেহেতু একটা লাইটকে ডান দিকে ঘোরায় আর একটা লাইটকে বাম দিকে ঘোরায়, এই দুইটা যৌগ যেটা দুইটা পরস্পরের এনানসিওমার। সো তুমি কি করবা? দুইটা এনানসিওমার নিবা। কয়টা নিবা? দুইটা এনানসিওমার নিবা, দুইটা এনানসিওমার। এবার যখন তুমি দুইটা এনানসিওমার নিবা, তখন এই দুইটা এনানসিওমারের সমমোলার নিবা। কি নিবা? সমমোলার মানে কি? সমান মোল। দেখো দুইটা এনানসিওমার যখন তুমি নিবা, দুইটা এনানসিওমারের সমমোলার নিবা। সমমোলার মানে সমান মোল যদি নাও, তাহলে এই যে দুইটা এনানসিওমারকে খেয়াল করো, একটা পাত্র নিছো, হ্যাঁ, এই পাত্রের ভিতরে সমান ঘনত্বের একটা এনানসিওমার নিছো যেটা ডেক্সট্রো রোটেটরি, আরেকটা সমান ঘনত্বের এনানসিওমার নিছো যেটা লেভো রোটেটরি। তাহলে একটা যদি +2.24 ডিগ্রি ঘোরায়, আরেকটা যদি -2.24 ডিগ্রি ঘোরায়, তাহলে এরা দুইজন মিলে যৌগটা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। কি হয়ে যায়? আলোক নিষ্ক্রিয়। কথাটা কি? আলোক নিষ্ক্রিয় মানে কি? এটা তখন আর আলোর প্রতি কোনো রেসপন্স দেখায় না। তাহলে এই যে দুইটা এনানসিওমারের সমমোলার মিশ্রণ নিলাম, এবং সমমোলার মিশ্রণ নিয়ে যেই যৌগটা তৈরি হলো, এইটা একটা আলোক নিষ্ক্রিয় মিশ্রণ। এই মিশ্রণকে বলে হচ্ছে রেসিমিক মিশ্রণ। কি বলে? রেসিমিক মিশ্রণ। এগুলা সব MCQতে আসে, হ্যাঁ, MCQতে আসে। এই ফিনোমেনাগুলো MCQ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই মিশ্রণকে বলে হচ্ছে রেসিমিক মিশ্রণ। তাহলে শর্তটা কি? দুইটা এনানসিওমার নিবা, সেই দুইটা এনানসিওমারের সমমোলার মিশ্রণ নিবা। দুইটা এনানসিওমারের সমমোলার মিশ্রণকে তুমি যখন ইয়ার ভিতর দিবা, আলোর ভিতরে দিবা, মানে একটা পাত্রের ভিতরে দিবা, দুইটা এনানসিওমারের সমমোলার মিশ্রণকে একটা পাত্রের ভিতরে দিবা, দিয়ে যখন তুমি ওই পাত্রের ভিতরে মিশ্রিত করবা, তখন যৌগটা অটোমেটিক আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। আলোক নিষ্ক্রিয় হয়ে গেলে যেই মিশ্রণটা তৈরি হবে, সেই মিশ্রণকে আমরা বলবো হচ্ছে রেসিমিক মিশ্রণ। আশা করি রেসিমিক মিশ্রণ ব্যাপারটা কি, এটা একদম A to Z ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হইলে খুবই ভালো, না হইলে আরো ভালো, ভিডিওটা আরেকবার দেখবা।
এই যে কথাগুলো যেগুলো আমি বলতেছি, যেভাবে আমি পড়াচ্ছি, এইভাবেই তুমি যদি পড়ে নোট করতে পারো, আমার কথাগুলো ধরে ফেলতে পারো, অ্যান্ড দেন তুমি একটু বই রিডিং পড়ো, তুমি দেখবা তোমার কাছে একদম ইজি হয়ে গেছে, একদম পানির মতো ইজি হয়ে গেছে। সো দেখো আমরা এখানে কি দেখলাম, আমরা কাইরাল কার্বন দেখলাম, দর্পণ প্রতিবিম্ব দেখলাম, অসমপাতন দেখলাম, এনানসিওমার দেখলাম, সমমোলার মিশ্রণ দেখলাম, রেসিমিক মিশ্রণ দেখলাম। এবার রেসিমিক মিশ্রণের পর আমরা আরেকটা জিনিস দেখব, এইটাকে বলা হচ্ছে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার আমি খুবই সিম্পলিফাইড ওয়েতে বোঝানোর চেষ্টা করতেছি তোমাদের, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এটার নাম কি? এটার নাম হচ্ছে ডায়াস্টেরিওমার। সো ডায়াস্টেরিওমার কথাটার মানে কি খেয়াল করো, আমাদের এখানে 3টা শর্ত ছিল। প্রথম শর্ত আলোক সক্রিয় বা আলোক সক্রিয়র জন্য কাইরাল কার্বন ছিল। প্রথম শর্ত কি ছিল? আলোক সক্রিয়র জন্য কাইরাল কার্বন ছিল। সো প্রথমে আমরা কাইরাল কার্বন নিলাম। 2 নম্বরে কাইরাল কার্বনের পরে সেকেন্ড যে শর্তটা, কাইরাল কার্বনের পরে আরেকটা শর্ত কি ছিল বলো তো? সেটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। দর্পণ প্রতিবিম্ব, কাইরাল কার্বনের পর দর্পণ প্রতিবিম্ব। 3 নাম্বার ছিল হচ্ছে অসমপাতন। অসমপাতন। এবার দেখো একটা যৌগ চিন্তা করো, খেয়াল করো, কার্বন নিলা, উপরে COOH নিছো, নিচে আরেকটা কার্বন, নিচে হচ্ছে CH3 নিছো, এই সাইডে H, এই সাইডে H, এখানে OH, এখানে OH আছে। এই যৌগটাকে তুমি যখন দর্পণের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছো, দর্পণ প্রতিবিম্ব না হয়ে সে এমন একটা যৌগ তৈরি করতেছে, এখানে COOH আছে, এখানে C আছে, এখানে CH3 আছে, বাট এই জায়গাতে এই সাইডে OH থাকলেও এখানে H আছে, এখানে H, এখানে OH। চিন্তা করো তো এই যে টোটাল সাইডটা দর্পণ প্রতিবিম্ব হয়েছে কিনা। দেখো তো এটা ডান সাইড, এই ডান সাইড এখানে বাম সাইডে যাওয়ার কথা, বাম সাইডে যে গিসে মিলছে, মিলে নাই। এখানে দুইটাই হাইড্রোজেন আছে, বাট এখানে হাইড্রোজেন OH আছে। এইটা বাম সাইড, ডান সাইড, এই ডান সাইডে OH দুইটা আছে, এখানে OH হওয়ার কথা, মিলছে, মিলে নাই। এবার তুমি একটু চিন্তা করো, এইটা কাইরাল কার্বন, এইটাও কাইরাল কার্বন, এইটা কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন। তো এই দুইটা যৌগের ভিতরে কাইরাল কার্বন যে শর্তটা আছে, কাইরাল কার্বন শর্তটা মানছে, কাইরাল কার্বন শর্তটা মানছে। তাহলে দুইটা যৌগের ভিতর কাইরাল কার্বন শর্ত মানলো। এবার বলছে দেখো দর্পণ প্রতিবিম্ব, এইটা কি মানছে? উত্তর হচ্ছে না। এই যৌগ ওই যৌগের সাথে দর্পণ প্রতিবিম্ব না। সো কেউ যদি দর্পণ প্রতিবিম্ব না হয় তাহলে তাকে তো অসমপাতন সম্ভবই না। আগেও অসমপাতন সম্ভব ছিল না, তাহলে দেখো অসমপাতন হয় নাই। তাহলে দেখো যদি দুইটা যৌগের ভিতরে কাইরাল কার্বন থাকে বাট তারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না হয়, বাট তারা আবার অসমপাতিত হচ্ছে, অসমপাতন কথাটা মানছে, তাহলে দর্পণ প্রতিবিম্ব এই কথাটা যদি না মানে, তখন এই যৌগ দুইটা পরস্পরের ডায়াস্টেরিওমার। পরস্পরের ডায়াস্টেরিওমার জিনিসটাকে বোঝানোর জন্য আমি সহজ করে বলি, ধরো তুমি এবং তোমার যমজ ভাই, তুমি এবং তোমার যমজ ভাই একই রকম দেখতে, আয়নার সামনে দাঁড়ালে একজন আরেকজনের দর্পণ প্রতিবিম্ব। তো তুমিও কাইরাল কার্বন, তোমার যমজ ভাইও কাইরাল কার্বন, এবং তুমি এবং তোমার যমজ ভাই পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, এবং তোমরা দুইজন একজনের উপরে অসমপাতন হও না, তাহলে তোমরা দুইজন কিন্তু পরস্পরের এনানসিওমার। কারণ কি? যেহেতু দর্পণ প্রতিবিম্ব। এবার চিন্তা করো, তুমি এবং তোমার খালাতো ভাই, তোমার সাথে তার চেহারার কোনো মিল আছে? কোনো মিল নাই। তুমি এবং তোমার খালাতো ভাই, তুমিও আলোক সক্রিয়, সে আলোক সক্রিয়, কারণ দুজনই কাইরাল কার্বন, বাট চেহারার যেহেতু মিল নাই, তাহলে আয়নার সামনে দাঁড়ালে দর্পণ প্রতিবিম্ব হয় না, আবার অসমপাতনও হয় না। তাহলে তুমি এবং তোমার খালাতো ভাই সে কি বলতো? সে হচ্ছে ডায়াস্টেরিওমার। তাহলে ডায়াস্টেরিওমার মানে হচ্ছে যখন আমার দর্পণ প্রতিবিম্ব হবে না, মানে তুমি এবং তোমার খালাতো ভাই ডায়াস্টেরিওমার, বাট তুমি এবং তোমার যমজ ভাই তারা কি হবে? এনানসিওমার। ঠিক আছে? তাহলে ডায়াস্টেরিওমার ব্যাপার হচ্ছে যখন আমাদের দর্পণ প্রতিবিম্ব জিনিসটা হয় না, তখন আমাদের ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার। সো আশা করি এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি হোয়াট ইজ ডায়াস্টেরিওমার। সো ডায়াস্টেরিওমারের একদম পুরা বেসিকটা শিখলাম, ডায়াস্টেরিওমার জিনিসটা দেখলাম। ওকে, ডায়াস্টেরিওমারের পাশাপাশি আমরা এনানসিওমার দেখলাম, রেসিমিক মিশ্রণ দেখলাম, জিনিসপত্রগুলো ক্লিয়ার হইলো। এবার লাস্টে এসে আমাদের আলোক সক্রিয় সমনতার একটা এক্সট্রা টপিক পড়তে হবে। একদম সমান সমান পেজ আসছে, একটা এক্সট্রা পেজ নিয়ে আরেকটা টপিক পড়াই দিই। যৌগ হচ্ছে লাস্টের আরেকটা হচ্ছে মেসো যৌগ পড়তে হবে। কি? মেসো যৌগ। সো মেসো যৌগ একটা বিশেষ ধরনের যৌগ। মেসো যৌগ একটা বিশেষ ধরনের যৌগ। সাপোজ ধরো আমাদের কাছে কার্বন আছে, তারপরে হচ্ছে এখানে COOH আছে, এখানে COOH আছে, এখানে OH, এখানে OH,
এখানে এইচ, এখানে এইচ। সো দেখো এই যে আমি চারটা একটা যৌগ নিলাম, এই যৌগটাকে একটা বিশেষ ধরনের যৌগ হিসেবে বিবেচনা করা যায়। খেয়াল করো এই যৌগের এই কার্বনটাও কাইরাল কার্বন, এই কার্বনটাও কাইরাল কার্বন। কারণ কি, এই কার্বনের চারটা ভিন্ন হাতে ভিন্ন ভিন্ন জিনিস আছে, এই কার্বন কাইরাল কার্বন। এবার তুমি যদি এই যৌগটাকে মাঝখান দিয়ে কাটো, এভাবে ফোল্ড করো, ফোল্ড করো, ফোল্ড করলে দেখবা যে এই কার্বনের এই অংশের সাথে এই অংশের মিল আছে, এই অংশের সাথে এই অংশের মিল আছে, এই অংশের সাথে এই অংশের মিল আছে। অর্থাৎ এইটাকে যদি ভাঁজ করে এরকম করা হয়, ভাঁজ করে এরকম করা হয়, ফোল্ড করা হয়, তাহলে একটা সাইড আরেকটা সাইডের সাথে পাতিত হয়ে যায়, পাতিত হয়ে যায় মানে সমপাতন হয়, একটা সাইড আরেকটা সাইডের সিমেট্রিক হয়ে যায়, প্রতিসম কাঠামো হয়ে যায়। সো একটা সাইড আরেকটা সাইডে যদি এরকম সিমেট্রিক হয়ে যায়, তখন এই সাইডে যে কাইরাল কার্বন এ লাইটকে ডান দিকে ঘোরায় আর এ লাইটকে বাম দিকে ঘোরায়। তার মানে এই যৌগটা একটা যৌগের ভিতরে ডান দিক বাম দিক উভয় দিকে ঘোরানোর কারণে এ হয়ে যায় কি আলোক নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয়। সো এই যে আলোক নিষ্ক্রিয় হয়ে গেল, এই আলোক নিষ্ক্রিয় হয়ে যাওয়ার এই ব্যাপারটাকে ভালো করে মাথায় রাখবা, আলোক নিষ্ক্রিয় হয়ে যাওয়ার এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে মেসো যৌগ। যে যৌগের ভিতরে এই ধরনের প্রতিসম কাঠামো থাকে, ঠিক আছে, যে যৌগের ভিতরে এরকম প্রতিসম কাঠামো থাকে, সেই প্রতিসম কাঠামো তোমার যৌগটাকে আলোক নিষ্ক্রিয় বানিয়ে দেয়। কারণ হচ্ছে একটা কাঠামো আরেকটা কাঠামোর প্রতিসম, একটা কাইরাল কার্বন যদি ডান দিকে ঘোরে আরেকটা বাম দিকে ঘোরাবে এবং এইটা আলোক নিষ্ক্রিয় বানিয়ে দিবে। আলোক নিষ্ক্রিয় বানিয়ে দিলে এই যৌগটার নাম হচ্ছে মেসো যৌগ। বিশেষ করে তোমাদের একটা মেসো যৌগের উদাহরণই বারবার আসে, সেটা হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড, এটাই বারবার আসে। সো মেসো টার্টারিক অ্যাসিড এইটার উদাহরণটা একটু দেখবা। এই ছিল হচ্ছে আমাদের মেসো যৌগের বেসিক কাহিনী। সো মোটামুটি এইটার মাধ্যমেই আমরা সমানতার উপরে একদম কম্প্যাক্ট একটা ক্লাস দেখে ফেললাম। এই ক্লাসের মাধ্যমে সমানতা আমাদের একদম ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা সমানতার এই মাস্টার ক্লাসটি করলা, এই ক্লাসের মাধ্যমে সমানতার সমস্ত প্র্যাকটিস তুমি করে ফেলতে পারছো। এইচএসসি টু অ্যাডমিশন যেইভাবে যতটুকু বেসিক লাগে সেইভাবে ততটুকু বেসিক আমি তোমাদেরকে দেখিয়ে দিছি। সো ধন্যবাদ, আবার আসবা, আবার ফিরে আসবা, পরবর্তী ক্লাসটা দেখবা। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া কইরো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।